করি তাহলে। আর তোমাদের যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আজকের জন্য তোমরা একটু চ্যাট বক্সে কোশ্চেনটা করবা, আমি সবাইকে একটু মিউট করে রাখতেছি। আর যদি তোমার কোনো কোশ্চেন থাকে তুমি হ্যান্ড রেইজ করে দেন কোশ্চেন করতে পারবে, এখানে রেইজ হ্যান্ডের একটা অপশন আছে। আচ্ছা, আমাদের এটা আজকে একটা ডেমো ট্রায়াল ক্লাস অ্যান্ড আমরা আজকে মডার্ন ফিজিক্স দেখব। মডার্ন ফিজিক্স খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি আমাদের অনেক পার্সপেক্টিভ অ্যান্ড অনেক চিন্তাভাবনা চেঞ্জ করে দেয়। যেমন তোমরা হয়তো অনেকেই জানো যে যদি তোমরা ইন্টারস্টেলার মুভিটা দেখে থাকো, ওইখানে দেখায় যে ধরো আর্থ থেকে আমরা যদি একটা রকেট লঞ্চ করি, সো ওই রকেটটা যদি খুব হাই একটা ভেলোসিটি বা একটা খুব অনেক বেশি বেগে যদি গতিশীল থাকে, তখন আমরা জানি, মানে আমরা অনেক জায়গায় শুনছি যে রকেটের ভিতরে টাইম হচ্ছে স্লোলি পাস হয়। ওকে, সো আমরা ওই ব্যাপারটাই আজকে দেখব যে এটা কেন হয় অ্যান্ড এটার প্রুফটা কী। কারণ আমার কাছে মনে হয়েছে ডেমো ক্লাসের জন্য এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক, কারণ সবার কাছে এটা নিউ আর এটা আমাদের কলেজের সিলেবাসেও আছে। সেকেন্ড পেপারে এটা ডিসকাস করা হয়। সো আমরা আজকে দেখব যে কেন রকেটের মধ্যে টাইম কম পাস হয় অ্যান্ড মানে এরকম একটা আছে, ইনসিডেন্ট আছে যে রকেটের মধ্যে ধরো তুমি আর তোমার যমজ ভাই, তোমরা দুইজন, একজন আটতে থাকলো আর একজন হচ্ছে রকেটে করে ট্রাভেল করতে গেল। দেন ও রকেটে ধরো অনেক হাই ভেলোসিটিতে, অনেক উচ্চ বেগে ধরো 50 ইয়ার্স ট্রাভেল করে আসছে, বাট পৃথিবীতে এসে দেখলো যে প্রায় 200 ইয়ার্স পাস হয়ে গেছে। সো এটা কেন হয় আমরা আজকে সেইটার লজিকটাই দেখবো অ্যান্ড জিনিসটা খুব অ্যামেজিং আর কি, মানে এরকম আইডিয়া এর আগে তোমরা কখনো দেখাও নাই। আমরা আজকে ওইটা নিয়ে ডিসকাস করব। আর কারো যদি কোনো ধরনের কোশ্চেন থাকে মাঝখানে, আমরা রেইজ হ্যান্ডের একটা অপশন আছে, ওইটা ইউজ করে কোশ্চেনটা করব। ওকে ওকে সো আমরা এখানে দেখতে চাচ্ছি যে কেন রকেটের মধ্যে টাইমটা স্লোলি পাস হয়। ওকে, হ্যাঁ। সো আমরা খুব সিম্পলি, এটার অনেক কঠিন একটা প্রুফ আছে, অনেক রিগোরাসলি এটা প্রুফ করা যায়, বাট আমরা খুব সিম্পলি এটার প্রুফটা দেখব। মানে একদম আমাদের ডে টু ডে লাইফে আমরা এরকম এক্সাম্পল এনকাউন্টার করছি, বাট হয়তো টের পাইনি। আচ্ছা, সো ধরো আমরা এখানে একটা ট্রেন নিচ্ছি, এটা একটা ট্রেন অ্যান্ড এই ট্রেনটা এদিকে খুব হাই ভেলোসিটিতে যাচ্ছে, মানে এই ট্রেনটা এদিকে ভি ভেলোসিটিতে যাচ্ছে। সো তুমি এই এই প্রুফটা দেখার পর তোমার কাছে মানে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। তোমার কাছে যা কিছু আগে তোমার নর্মাল লাগতো, তুমি দেখবা যে আসলে আমাদের যে ইউজুয়াল যে ঘটনাগুলো ডে টু ডে লাইফে, সেটা এতটা সিম্পল না। ওকে, সো আমরা এখানে দেখব যে ধরো একটা ট্রেন, সে ভি ভেলোসিটিতে সামনের দিকে যাচ্ছে, ভি বেগে সামনের দিকে যাচ্ছে। ওকে, এখন তুমি এই এক্সপেরিমেন্টটা করার জন্য ধরো ট্রেনের মধ্যে তোমার একটা ফ্রেন্ডকে রাখছো, আর এইখানে যে স্টেশনটা আছে, মানে এটা স্টেশন আর প্ল্যাটফর্ম বলতে পারো, সেই প্ল্যাটফর্মে তুমি দাঁড়ায় আছো। ওকে, সো প্ল্যাটফর্মে তুমি স্টেশনারি বা স্থির অবস্থায় দাঁড়ায় আছো, আর ট্রেনটা হচ্ছে ভি ভেলোসিটিতে ডান দিকে যাচ্ছে। ওকে, এখন এই এক্সপেরিমেন্টটা করার জন্য তুমি তোমার ফ্রেন্ডকে বললা যে এইখানে আমরা, মানে তোমার ফ্রেন্ড ধরো এখানে দুইটা মিরর রাখছে, দুইটা সেম শেপের মিরর এভাবে রেখে দিছে, আর তুমি এখানে দাঁড়ায় আছো। ওকে, সো ওকে বলা হলো যে একটা এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করার জন্য যে ও এখান থেকে, ধরো ওর কাছে একটা লেজার লাইট আছে, ও এখান থেকে একটা লেজার থ্রো করলো। ওকে, মানে একটা লাইট রে থ্রো করলো এই নিচের মিররটা থেকে। ওকে, নিচের মিররের ওইখান থেকে একটা লাইট থ্রো করছে। সো এই লাইটটা উপরে গিয়ে এই মিররের সারফেসে রিফ্লেক্ট হয়ে বা প্রতিফলিত হয়ে এটা আবার এখানে ব্যাক করলো। ওকে, এইটাই আমাদের এক্সপেরিমেন্ট, মানে খুবই সিম্পল একটা এক্সপেরিমেন্ট, বাট এখান থেকে অনেক ইন্টারেস্টিং জিনিস বের হয়ে আসে। ওকে, সো এখানে ওকে বলা হলো যে তুমি একটা এক্সপেরিমেন্ট করো, যে দুইটা মিরর নিব অ্যান্ড সেই মিররটার নিচ থেকে আমরা একটা লাইট রে থ্রো করবো অ্যান্ড সেই লাইট রেটা উপরে গিয়ে রিফ্লেক্টেড হয়ে আবার নিচে ব্যাক করতেছে। সো ও কী করলো, ওকে বলা হয়েছে যে ও যাতে এই টাইমটা কাউন্ট করে। ওকে, এই যে পুরা ইনসিডেন্টটা হয়েছে, এখান থেকে লাইট এখানে গেছে অ্যান্ড দেন লাইট এখানে আবার ব্যাক করছে, ও যাতে এই পুরা টাইমটা কাউন্টে রাখে। সো আমরা ধরলাম, মানে আমরা অ্যাজিউম করতেছি যে
ও বা আসলেই এইখানে এই যে দুইটা মিরর, এই দুইটা মিররকে সাপোজ ও ডি সেপারেশনে রাখছিল, মানে একটা থেকে আরেকটা ডি হাইট উপরে রেখে দিছে। ওকে, সো এখন ডি হাইট উপরে যেহেতু রেখে দিছে, আমরা ধরো ওর পার্সপেক্টিভ থেকে চিন্তা করব, মানে ও কি কি ক্যালকুলেশন করবে এটা আমরা চিন্তা করব। ওকে, সো ও দেখলো যে লাইট রে এখান থেকে এখানে গেল অ্যান্ড দেন লাইট রে আবার ব্যাক করলো। সো এই কারণে ওকে যদি এখন জিজ্ঞেস করা হয় আচ্ছা এই পুরা ইভেন্টটা হতে বা এই পুরা ঘটনাটা হতে কত টাইম লাগছে, এই পুরো ঘটনাটা হতে কত টাইম লাগছে, সো ওকে যদি জিজ্ঞেস করা হয় কত টাইম লাগছে, সাপোজ ওর কাছে ও যে ক্লক দিয়ে মেজার করছে, এটা ওর কাছে যে ক্লকটা ছিল সেই ক্লক দিয়ে ও মেজার করছে, ধরো ওই ক্লকটা খুবই পারফেক্ট অ্যান্ড ও এই ক্লক দিয়ে এটাকে মেজার করছে T0 সেকেন্ড। ওকে, সো এখন আমাকে যদি বলা হয় যে এই T0-এর ভ্যালুটা কত, আমরা T0 খুব ইজিলি বের করতে পারবো, বা তোমার ওই ফ্রেন্ডটা T0-এর ভ্যালু খুব ইজিলি বের করতে পারবে। T0 হবে দেখো এখানে লাইট রেটা এইখান থেকে এইখানে গেছে, দেন আবার এইখানে ব্যাক করছে। সো লাইট রে কতটুক ডিস্টেন্স ট্রাভেল করছে, লাইট রে এখানে টোটাল 2D ডিস্টেন্স ট্রাভেল করছে, রাইট? এখান থেকে এখানে গেছে, আবার এখান থেকে এখানে ব্যাক করছে, সো 2D। অ্যান্ড আমরা জানি যে টাইম হচ্ছে ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই ভেলোসিটি, সরণ বাই বেগ। সো এখানে আমাদের ভেলোসিটিটা কত, লাইটের ভেলোসিটি আমরা সবাই জানি, লাইটের ভেলোসিটি হচ্ছে c। ওকে, সো এখান থেকে আমরা তোমার যে ফ্রেন্ডটা ট্রেনের মধ্যে আছে সে কতটুকু টাইম মেজার করলো তার ক্লক দিয়ে, সেটা আমরা বের করে ফেললাম। ওকে, এখন আমরা একটা জিনিস করব যে আমরা এবার এই সেম ইভেন্টটাই তোমার ঘড়িতে কতক্ষণ দেখাইছে, মানে এই সেম ইভেন্টটা যে হয়েছে এই সেম ইভেন্টটাই তোমার কাছে কতক্ষণ ধরে মনে হয়েছে সেটা বের করব। এটা হচ্ছে তুমি, এই যে এইটা, এটা তুমি। সো তোমাকেও বলা হলো যে এই সেম ইভেন্টটা কতক্ষণ ধরে হয়েছে মেজার করো। সো আমরা জানি যে আচ্ছা ও ও দেখবে ধরো এইখানে এই ঘটনাটা 4 সেকেন্ড ধরে হয়েছে, আমিও তো 4 সেকেন্ড ধরেই দেখব, যেটা আমাদের কমন সেন্স বলে, বা আমাদের আমরা একদম জন্ম থেকে যেটা নর্মাল ভেবে আসছি সেটাই আমরা বলতে পারি যে হ্যাঁ এটা 4 সেকেন্ডই তো লাগবে, আমার সারা জীবনের ইনটিউশন, সারা জীবনের কমন সেন্স এটাই বলতেছে। বাট আমরা এখানে ধরে নিচ্ছি যে টাইমটা হয়তো আমি এক দেখবো না, মানে আমি একদম আমি খুব মানে আমি ধরো মেনে নিতে চাচ্ছি না যে আমি সেম টাইম দেখবো। সো আমি ধরলাম না, আমি এটা আলাদাভাবে নিজের মতো টাইমটা কাউন্ট করব অ্যান্ড দেখবো যে এই টাইমটা কত আসে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে আমি কি ট্রেনের মধ্যে এই লাইট রেটাকে এভাবেই পাস হইতে দেখবো নাকি একটু ডিফারেন্টভাবে দেখবো। দেখো আমাদের ট্রেনটা কিন্তু সামনের দিকে একটা ভেলোসিটিতে বা একটা বেগে গতিশীল, বা একটা ভেলোসিটিতে মুভিং। সো ডেফিনেটলি এখানে আমরা একটু ডিফারেন্ট একটা সিনারিও দেখতে পাবো। সেটা কীরকম, দেখো আমাদের ট্রেনটা যেহেতু এইদিকে মুভিং, এইদিকে মুভিং, আমরা এই ইনসিডেন্টটাকে এভাবে দেখবই না। ওকে, এটা তুমি যে কোনো সময়, মানে তুমি যদি একটা মুভিং ট্রেনের দিকে তাকাও তাহলে তুমি এটা বুঝতে পারবা যে এটা আমি কেন বলতেছি। এখানে এই ইনসিডেন্টটা কীরকম হবে দেখো, তুমি দেখবা যে তোমার ফ্রেন্ড এখান থেকে একটা লাইট রে থ্রো করছে, বাট ততক্ষণে ট্রেনটা সামনে কিছু দূর এগিয়ে গেছে। সো তোমার ট্রেনটা তখন এইখানে চলে আসছে, ততক্ষণে ট্রেনটা তো কন্টিনিউয়াসলি সামনের দিকে মুভিং। সো তুমি দেখবা যে তোমার লাইট রেটা, মানে তোমার ফ্রেন্ড যে লাইট রেটা থ্রো করছে সেটা অ্যাকচুয়ালি এখানে সেই লাইট রেটা অ্যাকচুয়ালি ঠিক সোজাসুজি উপরে যাচ্ছে না। তুমি দেখবা যে যেহেতু তোমার ট্রেনটা মুভিং, এই লাইট রেটা কিছুটা দূরে গিয়ে রিফ্লেক্ট হচ্ছে, মানে এটার সাথে সাথে এইখানে যাচ্ছে না, এই লাইট রেটা এখান থেকে এদিকে যাচ্ছে। ওকে, এটা খুব কমন একটা কথা। ধরো তোমার ফ্রেন্ড যদি ট্রেনের মধ্যে একটা বলকে উপরের দিকে থ্রো করে অ্যান্ড দেন তার হাতে ক্যাচ করে, তুমি কিন্তু ওই বলটাকে একই জায়গায় উপরে উঠতে দেখবা না। তুমি দেখবা যে বলটা এখান থেকে থ্রো করা হয়েছে, দেন ওইটা উপরে উঠে আবার তার হাতে পড়ছে, মানে মোশনটা একটু চেঞ্জ হয়ে যাবে যখন ট্রেনটা, মানে তুমি তোমার পার্সপেক্টিভ থেকে দেখবা বাইরে থেকে। ওকে, বা ট্রেনের ভিতরে যে থাকবে তার কাছে মনে হবে না এই লাইট রেটা ঠিক সোজাসুজি উপরেই গেছিল। বাট আমি যেটা দেখব বা তুমি যেটা দেখবা স্টেশনের বাইরে থেকে, বা সরি ট্রেনের বাইরে থেকে প্ল্যাটফর্মে স্টেশনারি অবস্থায় দাঁড়ায়, সেটা দেখবা যে এই লাইট রেটা এখান থেকে একটু এরকম একটা ইনক্লাইন্ড পাথে এদিকে যাচ্ছে, মানে একটা বাঁকা রাস্তায় এদিকে যাচ্ছে। ওকে, তুমি দেখবা যে লাইট রেটা এদিকে গেছে।
অ্যান্ড যখন আমরা জানি যে অরিজিনাল ঘটনাটা ছিল এরকম যে লাইট রেটা উপরে গেছে অ্যান্ড দেন আবার নিচে নামছে, বাট এখানে অ্যাকচুয়ালি এরকম হবে না। তুমি যেটা দেখবা সেটা দেখবা যে লাইট রেটা অ্যাকচুয়ালি রিফ্লেক্ট হয়ে এদিকে আসছে, মানে ততক্ষণে তোমার ট্রেনটা আরও একটু সামনে চলে গেছে। এই যে ট্রেনটা সেটা আরও সামনে চলে গেছে এদিকে। ওকে, কারণ ট্রেনটা তো কন্টিনিউয়াসলি মুভিং। সো তুমি দেখবা যে লাইট রেটা এখান থেকে থ্রো করা হয়েছিল অ্যান্ড এইটা এইখানে গিয়ে রিফ্লেক্ট করছে অ্যান্ড রিফ্লেক্ট করে ফাইনালি আবার নিচের এই মিররটাতে ব্যাক করছে। ওকে, সো ইনসিডেন্টটা কিন্তু মানে আমরা দুইজন, মানে একজন স্টেশনে দাঁড়ানো আর একজন হচ্ছে ট্রেনের মধ্যে দাঁড়ানো, দুইজন দুইভাবে দেখতেছি। ওকে, সো এখন একটু চিন্তা করি যে আমি এই পুরো ইনসিডেন্টটাকে কত টাইম ধরে দেখবো আর কি। সো আমি ধরো এই স্টেশনে আমি দাঁড়ানো বা তুমি দাঁড়ানো, তুমি দেখতেছো যে এই ঘটনাটা টি টাইম ধরে হয়েছে। এখন তোমার ইচ্ছা হলো যে এই টি টাইমটা তুমি মেজার করবা। সো সেটা কিভাবে করা যায়? সো তুমি একটু চিন্তা করো, লাইট এখানে কতটুক পাথ ট্রাভেল করছে বা কতটুক রাস্তা ট্রাভেল করছে। এইখান থেকে এইখানে গেছে, দেন এইখান থেকে এইখানে গেছে। সো টোটাল লাইট কাভার করছে এই ডিস্টেন্সটা অ্যান্ড এই ডিস্টেন্সটা। ওকে, সো এখন এই দুইটা ডিস্টেন্স কত? আমরা একটু চিন্তা করি যে এখানে আমাদের ট্রেনটা কিন্তু কন্টিনিউয়াসলি সামনে আগায় যাচ্ছে। ওকে, আচ্ছা তুমি এটা একটু চিন্তা করে দেখো যে আমাদের ট্রেনটা এখানে অ্যাকচুয়ালি কতটুক সামনে আগাইছে। দেখো আমাদের এই যে ঘটনাটা, এই যে ইভেন্টটা, লাইট রে এইখান থেকে এইখানে গেছে, রিফ্লেক্ট হয়ে আবার এইখানে ব্যাক করছে। সো এই পুরা ইনসিডেন্টটা আমার কাছে মনে হয়েছে টি সেকেন্ড ধরে হয়েছে। অ্যান্ড এই টি সেকেন্ড ধরে কিন্তু আমার ট্রেনটাও সামনের দিকে মুভ হচ্ছিল। ওকে, আমাদের ট্রেনটাও সামনের দিকে মুভ হচ্ছিল। আর কারো যদি কোনো ধরনের কোশ্চেন থাকে একটু রেইজ হ্যান্ড অপশনটা ইউজ করো, তাহলে আমার জন্য বুঝতে ইজিয়ার হবে। ওকে, সো এখানে এই ট্রেনটাও কিন্তু টি সেকেন্ড ধরে সামনের দিকে আগাচ্ছিল। ওকে, সো এটা যদি টি সেকেন্ড ধরে সামনের দিকে আগায় তাহলে এই ডিস্টেন্সটা কত? আমাদের ট্রেনের ভেলোসিটি আমরা ধরে নিয়েছিলাম ভি। সো ট্রেনটাও কিন্তু ততক্ষণে ভি টাইমস টি, মানে ভিটি ডিস্টেন্স সামনের দিকে এগিয়ে গেছে। ওকে, সো আমরা বলতে পারি আমরা এই যে লাইটটা যখন থ্রো হয়েছে বাইরে থেকে যখন দেখব লাইটটা যেখান থেকে থ্রো হয়েছে সেইটা, আর লাইটটা আবার ব্যাক করছে যেখানে, সেই ডিস্টেন্সটা হচ্ছে ভিটি। ওকে, এটা আমরা শিওর। এখন আমরা তাহলে এই ডিস্টেন্সটা ইজিলি বের করতে পারবো। দেখো আমরা এখান থেকে আরও শিওর যে এই পয়েন্টটা ঠিক মিড পয়েন্ট, মানে এটা ঠিক মাঝখানের জায়গাটা। ওকে, সো আমার এই টোটাল দৈর্ঘ্যটা বা টোটাল লেন্থটা যদি ভিটি হয় তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারি যে এটার এই সাইডটা হচ্ছে ভিটি বাই টু, জাস্ট এইটুক হচ্ছে ভিটি বাই টু। আর আমরা আরও একটা জিনিস বলে আসছিলাম যে এই দুইটা মিররের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে ডি। সো এখন কি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে এইটা বের করতে পারবো না, এই ডিস্টেন্সটা? সো আমরা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে আমাদের এই ডিস্টেন্সটা হবে এই যে এটা হবে ভিটি বাই টু হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার রুট ওভার। আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করলাম অ্যান্ড এখানে লাইট অ্যাকচুয়ালি কতটুক ট্রাভেল করছে, এইটার টোয়াইস, এইটুক অ্যান্ড এইটুক। সো আমরা অ্যাকচুয়ালি ডাবল এই ডিস্টেন্সটার, এই লেন্থটার ডাবল টাইম এই ডিস্টেন্সটার ডাবল কোয়ান্টিটিটা ক্রস করতেছি। ওকে, সো এইটুক হচ্ছে আমাদের লাইটের ডিসপ্লেসমেন্ট যখন আমরা এটাকে বাইরে থেকে দেখতেছি, মানে আমরা যখন এটাকে স্থির অবস্থা বা স্টেশনারি অবস্থা থেকে দেখতেছি। সো তখন আমার লাইট এতটুক ডিস্টেন্স ট্রাভেল করছে অ্যান্ড লাইটের ভেলোসিটি কত? সি। ওকে, আমরা তো জানি লাইটের ভেলোসিটি সি। সো এটাকে আমরা দেখব যে এই যে কোয়ান্টিটিটা এটাই হচ্ছে আমার মেজার করা টাইম টি। অ্যান্ড দেখো এখানে ডেফিনেটলি এই দুইটা টাইম কিন্তু ডিফারেন্ট, এখন আমরা একটু দুইটা টাইমের মধ্যে একটা রিলেশন স্টাবলিশ করার ট্রাই করব, দেন আমাদের কাছে সব কিছু অনেক ইজিয়ার হয়ে যাবে। দেখো, সো এখান থেকে আমরা বলতে পারি এই যে ফার্স্ট ওয়ান এটা, এখান থেকে আমরা বলতে পারি 2D ইজ ইকুয়াল টু CT নট। ওকে, আর এই সেকেন্ডটা থেকে আমরা কি বলতে পারি, 2 রুট ওভার ভি, আমরা এটা স্কোয়ার করে লিখি ভি স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু CT। ওকে,
সো আমরা এখন এই যে টার্মটা আছে এটাতে একটা স্কোয়ার রুট আছে, আমরা স্কোয়ার রুটটাকে পছন্দ করি না। আমরা এক কাজ করি, আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিই। সো এটাকে যদি বোথ সাইডে স্কোয়ার করি, উই উইল গেট 2 স্কোয়ার রুট ওভার ভি স্কোয়ার টি স্কোয়ার, 2 স্কোয়ার root over v square t square by 4 plus d square whole square is equal to c square into t square. Okay, so আমরা এটাকে আর একটু সিম্পলিফাই করি ফার্দার, 4 into v square t square divided by 4 plus d square is equal to c square t square, c square t square. So আমরা 4টাকেও ভিতরে মাল্টিপ্লাই করে দিই, এখানে আমরা পাবো ভি স্কোয়ার টি স্কোয়ার প্লাস 4d স্কোয়ার, সিম্পলি অ্যালজেব্রাইক ক্যালকুলেশন, এখানে কোনো অত টাফ কিছু নাই। আচ্ছা, সো এখানে দেখো আমাদের ডি এর জন্য একটা জায়গা আসছে যে 4d স্কোয়ার। সো আমরা ডি এর ভ্যালুটা কিন্তু অলরেডি জানি, সেটা কিভাবে, এই যে এখান থেকে আমরা লিখতে পারবো ডি ইজ ইকুয়াল টু সি টি নট বাই 2। ওকে, সো আমরা যদি এটাকে এখানে বসাই, এখানে ফার্দার প্লাগ করি ভ্যালুটা, আমরা পাবো 4 আর ডি স্কোয়ার। সো ডি হচ্ছে সিটি নট ওভার 2, সো সিটি নট ওভার 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার টি স্কোয়ার। ওকে, অ্যান্ড এখান থেকে ভি স্কোয়ার টি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টি নট স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার টি স্কোয়ার। ওকে, সো এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি, আমরা যদি টি স্কোয়ারের টার্মগুলো সব একসাথে রাখি, সো আমরা পাবো সি স্কোয়ার টি নট স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার টি স্কোয়ার। আমরা এখান থেকে টি স্কোয়ার কমন নিতে পারি, সো সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ওকে, সো এখন দেখো যে আমরা এখান থেকে টি এর ভ্যালুটা, টি স্কোয়ারের ভ্যালুটা কত লিখতে পারি। টি স্কোয়ার হচ্ছে সি স্কোয়ার টি নট স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। আমরা উপরে আর নিচে সি স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিব, কারণ তাতে ভ্যালুর কোনো চেঞ্জ আসবে না। সো আমরা যদি এখান থেকে সি স্কোয়ারটা দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এখানে আমরা পাবো এরকম। অ্যান্ড ফাইনালি আমরা যদি স্কোয়ার রুট করে দিই বোথ সাইডে, আমরা এরকম একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। আর এইটাই হচ্ছে আইনস্টাইনস থিওরি অফ রিলেটিভিটির ফার্স্ট ইকুয়েশন, মানে যেটা হচ্ছে টাইম রিলেটেড। অ্যান্ড এখান থেকে দেখো আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস পাইছি, যে ট্রেনের মধ্যে, মানে যে কোনো একটা মুভিং অবজেক্টের মধ্যে অলরেডি আছে, সে যেই টাইমটা ক্যালকুলেট করবে, আর ট্রেনের বাইরে বা একটা রকেটের বাইরে, মানে যে স্থির আছে বা স্টেশনারি অবস্থায় আছে, সে যে টাইমটা কাউন্ট করবে, এই দুটা ডেফিনেটলি ডিফারেন্ট হবে। বাট আমরা ভাবতে পারি কেন, আমরা তো দেখতেছি যে সব একসাথেই হচ্ছে। সেটা হওয়ার কারণ হচ্ছে এই ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই যে নিচে ডিনোমিনেটরে দেখো বা হরে দেখো একটা টার্ম আছে, আমরা এই ফর্মুলাটা আর একটু বড় করে লিখি, দেখো টি ইজ ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, সো আমরা ডে টু ডে লাইফে কীরকম ভেলোসিটিতে চলাফেরা করি। ধরো একটা কারের ভেলোসিটি 120 কিলোমিটার পার আওয়ার হতে পারে, একটা জেট প্লেনের ভেলোসিটি 320 মিটার পার সেকেন্ড হতে পারে। ওকে, তারপর একটা রকেটের ভেলোসিটি, এখন পর্যন্ত ম্যানমেড যত রকেট আছে তাদের ভেলোসিটিও কোনোটাই 5.6 কিলোমিটার পার সেকেন্ডের বেশি না। সো তুমি বুঝতেই পারতেছো ভি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি খুব বেশি আমরা গেইন করতে পারি না। ওকে, সো এখানে এই ভি এর ভ্যালুটা খুব ছোট হওয়াতে, আর সি এর ভ্যালুটা দেখো অনেক বড়, কারণ আমরা জানি লাইটের ভেলোসিটি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, যেটা হচ্ছে 3 এর পরে আমরা যদি 8টা জিরো বসাই সেটা, আর এটাকে যদি তুমি স্কোয়ার করো তাহলে দেখো 9 এর পর 16টা জিরো আসবে। দ্যাট মিনস এটা একটা ইনরমাস বা একটা হিউজ একটা নাম্বার চলে আসবে। ওকে, সো তুমি যখন এই ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার টার্মটা নিবা, ভি যেহেতু অনেক স্মল, ধরো তুমি যদি তোমার একটা ট্রেন যদি 50 কিলোমিটার্স পার আওয়ারে চলে, 50 কিলোমিটার্স পার আওয়ার বেগে বা ভেলোসিটিতে চলে, সেটা অ্যাকচুয়ালি মিটার পার সেকেন্ডে খুবই স্মল একটা কোয়ান্টিটি, এরকম 500 ডিভাইডেড বাই 36 মিটার পার সেকেন্ড। ওকে, অ্যান্ড এইটার স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, দ্যাট ইজ 9 এর পর 16টা জিরো, এটা অলমোস্ট দেখবা মানে জিরোর খুব কাছাকাছি, 0.0000 এরকম অনেকগুলো জিরোর পর তুমি একটা কোয়ান্টিটি পাবা। সো এর জন্য এটা খুবই নেগলিজিবল ইনাফ,
অ্যান্ড দ্যাটস ওয়াই ওয়ান থেকে একটা জিরোর মতো একটা কোয়ান্টিটিকে মাইনাস করলেও কোনো চেঞ্জ আসে না। দ্যাটস ওয়াই টি অ্যান্ড টি নট আমরা ডে টু ডে লাইফে আমাদের কাছে সেম মনে হয়, বাট অ্যাকচুয়ালি ইটস ডিফারেন্ট। অ্যান্ড এই ডিফারেন্সটা তুমি বুঝতে পারবা যখন তুমি যদি একটা রকেটে করে যাও অ্যান্ড সেই রকেটটার ভেলোসিটি যদি অনেক বেশি হয়, লাইক লাইটের ভেলোসিটির কাছাকাছি হয়, যেটা পসিবল না, তখন তুমি অ্যাকচুয়ালি এই চেঞ্জগুলো দেখতে পাবা। এটার সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে তুমি যদি ইন্টারস্টেলার মুভিটা দেখে থাকো, ওইখানে দেখবা যে একজন সে রকেটে করে স্পেস ট্রাভেলে যায় অ্যান্ড দেন এসে দেখে তার যে ছোট মেয়ে ছিল সে তার চেয়েও বয়স্ক হয়ে গেছে আর কি। ওকে, সো এইটাই হচ্ছে রিজন যে এটা অ্যাকচুয়ালি হয়। এটা এমন না যে আমাদের কাছে মনে হচ্ছে টাইমটা স্লোলি পাস হচ্ছে বা ফাস্ট পাস হচ্ছে, এটা অ্যাকচুয়ালি হয়। ওকে, অ্যান্ড এটা তোমাদের সিলেবাসও আছে, তোমরা এটা দেখতে পারবা, ফিজিক্সে আছে এটা। অ্যান্ড এটা প্রবাবলি তোমাদের পুরো কলেজের ফিজিক্স সিলেবাসের সবচেয়ে ইন্টারেস্টিং টপিক। ওকে, আচ্ছা, একজন কোশ্চেন জিজ্ঞেস করতে চাইছো। হ্যাঁ ভাইয়া, তুমি তোমার কোশ্চেনটা করো, মাইকটা অন করো, কোশ্চেনটা করো। হ্যাঁ হ্যাঁ, বলো। হুম হুম হুম, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, এটা আমি বলতেছি। সো এখানে তুমি ভাবতে পারো যে আমার বডি তো আর এইগুলো বুঝবে না, বাট অ্যাকচুয়ালি এইজিংয়ের উপর ইফেক্টটা হয় কারণ তোমার বডি কি দিয়ে বানানো। তোমার পুরো বডি হচ্ছে মলিকিউলস দিয়ে বানানো। সেই মলিকিউলসের মধ্যে অ্যাটম আছে, সেই অ্যাটমের মধ্যে ইলেকট্রন আছে। সেই ইলেকট্রনগুলো ইভেনচুয়ালি স্লোলি, মানে টাইম, তাদের কাছেও টাইমটা স্লো মনে হবে, অ্যান্ড এর জন্য তোমার ওভারঅল বডি প্রসেসটাও স্লো ডাউন হয়ে যাবে অ্যান্ড তুমি স্লোলি এইজিং করবে। বুঝতে পারছো? এটাই, বুঝতে পারছো? এটার সবচেয়ে ভালো একটা প্রুফ হচ্ছে এক ধরনের পার্টিকেল আছে, যেই পার্টিকেলটাকে মিউ ওয়ান পার্টিকেল বলা হয়, মিউ ওয়ান। সেই মিউ ওয়ান পার্টিকেলগুলোকে এরকম ল্যাবে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে ওকে যদি, মানে মিউ ওয়ান পার্টিকেলের একটা সার্টেন লাইফ টাইম আছে, লাইক ধরো 2 সেকেন্ড। ওকে, 2 সেকেন্ড পরে ও অটোমেটিক্যালি ডিস্ট্রয় হয়ে যায়। বাট দেখা যায় ওকে যদি আমি খুব হাই ভেলোসিটিতে থ্রো করি, বা হাই ভেলোসিটিতে একটা ল্যাবরেটরির মধ্যে খুব উচ্চ বেগে ওকে যদি চলমান করি, তখন দেখা যায় ও আরও বেশিক্ষণ বেঁচে থাকে। ওকে, সো এইটা একটা প্রুফ যে অ্যাকচুয়ালি যারা রকেটে চলাফেরা করে বা যারা অ্যাকচুয়ালি স্পেসে ট্রাভেল করে তাদের বয়সটা অন্যদের থেকে একটু আস্তে আস্তে বাড়ে। বাট এই জিনিসটা অ্যাকচুয়ালি মানে খুবই নেগলিজিবল, কারণ রিয়েল লাইফে যত রকেট তারা লাইটের ভেলোসিটির মিলিয়ন ভাগের এক ভাগ বলা যায়। ওকে, সো মিলিয়ন ভাগের এক ভাগ না, অ্যাকচুয়ালি অনেক কম বলে ফেললাম, ধরো প্রায় 10,000 ভাগের এক ভাগ। সো চেঞ্জটা অ্যাকচুয়ালি অনেক নেগলিজিবল অ্যান্ড মানে কয়েক সেকেন্ডের ডিফারেন্স। হয়তো সে আগে আহ, এত, ধরো সে আগে 63 বছর বাঁচতো, বাট এখন 63 বছর 1 সেকেন্ড বেশি বাঁচবে, এটাই। বাট তুমি যখন একটা রকেটে করে লাইটের ভেলোসিটির কাছাকাছি ভেলোসিটিতে যাওয়া স্টার্ট করবা, তখন চেঞ্জগুলো অনেক সিগনিফিক্যান্ট হবে। ধরো তোমার আমরা একটা ছোট একটা ম্যাথ করে দেখাইতে পারি। ধরো এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে আর্থ। আর্থ থেকে তুমি ধরো একটা রকেট লঞ্চ করতেছো। আচ্ছা, যারা পরে জয়েন করছো, তোমরা যদি এটা মিস করে থাকো সমস্যা নেই, ভিডিওটা রেকর্ড হচ্ছে, সো তুমি পরবর্তীতে চাইলে আবার দেখতে পারবা। ঠিক আছে, সো আর্থ থেকে আমরা একটা রকেটকে লঞ্চ করতেছি। অ্যান্ড এই রকেটটার, আমরা বললাম এই রকেটটা অনেক পাওয়ারফুল, অনেক বেশি ভেলোসিটি গেইন করতে পারে। এটা লাইটের ভেলোসিটির হাফ ভেলোসিটিতে যেতে পারে, যেটাও অ্যাকচুয়ালি পুরো ইউনিভার্সে এখন পর্যন্ত আমরা কোনো মেশিন ওরকম বিল্ড করতেই পারিনি। ওকে, বাট আমরা ফর দ্য সেক অফ ইমাজিনেশন আমরা ধরে নিলাম যে আমাদের রকেটটা লাইটের ভেলোসিটির হাফ ভেলোসিটিতে যেতে পারবে। সো এখন ধরো এইটার মধ্যে তোমার টুইন ব্রাদার, ধরো তোমার টুইন ব্রাদার আছে। সো তোমার টুইন ব্রাদারকে এই রকেটটাতে করে পাঠাইছো। ওকে, সো সে এই রকেটে করে স্পেসে এরকম ধরো অলমোস্ট 6 ইয়ার্স পাস করে আসছে। ওকে, সো এই টি নট মানে যে মুভিং, আমরা বলে আসছিলাম যে মুভিং, সে যেই টাইমটা মেজার করে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি টি নট। সো সে রকেটের মধ্যে সাপোজ 6 ইয়ার্স পাস করে আসছে। অ্যান্ড এখানে আমরা জানতে চাচ্ছি যে পৃথিবীতে বা আর্থে কত দিন পাস হয়ে গেছে ততদিনে, এই 6 ইয়ার্স টাইম। সো আমরা জানি যে যেটা মুভ করতেছে না, মানে এই আর্থের রেসপেক্টে যেহেতু রকেটটা মুভিং,
সো আরতে আমরা টাইম পাস হয়েছে এটা ধরে নিতে পারি টি। আমরা একটু আগে একটা ফর্মুলা ডিরাইভ করে আসছি, টি ইজ ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 - v² / c²। এই ফর্মুলাটা যে আমরা ডিরাইভ করছি বা প্রতিপাদন করছি, এটা অ্যাকচুয়ালি আরও কয়েকটা প্রসেসে প্রতিপাদন করা যায়, বাট আমরা এখানে জিওমেট্রিক একটা প্রসেস দেখাইছি, কারণ তোমরা যেহেতু এখনও কলেজ লাইফ ওরকম স্টার্ট করো নাই, সো অ্যাকচুয়ালি আমি টাফ প্রসেসগুলো দেখাইলাম, যেটা যে কেউ বুঝতে পারবে, যেটা তুমি একটা ক্লাস 10-এর স্টুডেন্টকেও বুঝাইতে পারবা, সেটা দেখাইছি। ওকে, সো এখানে আমরা জানতে চাচ্ছি যে আরতে ততদিনে কত টাইম ক্রস হয়েছে। ওকে, সো এখানে আমরা ভ্যালুগুলো বসাই। সো এটা টি নট হচ্ছে 6 ইয়ার্স, আর ডিভাইডেড বাই রুট ওভার 1 - v হচ্ছে c/2, সো এটা হবে c²/4 ডিভাইডেড বাই c², which is 6 ডিভাইডেড বাই রুট ওভার, এই c² আর c² কেটে যাচ্ছে, সো এখানে থাকবে 1 - 1/4, which is 6 ডিভাইডেড বাই √3/2। সো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি 12/√3, অ্যান্ড এই অ্যান্সারটা আসে অলমোস্ট 6.92 ইয়ার্স। 6.92 ইয়ার্স। সো দেখো, আমরা যদি লাইটের ভেলোসিটির হাফ ভেলোসিটিতেও যাই, তখন অ্যাকচুয়ালি এই টাইম ডেভিয়েশন বা টাইম ডাইলেশন হওয়াটা অ্যাকচুয়ালি বা এই টাইম স্লোলি যাওয়াটা অনেক কম। মানে 6 বছর আর আমি আটতে মাত্র 7 বছর, অলমোস্ট 7 বছর পার হয়েছে আর কি, 1 বছরের একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। সো তুমি তোমার ভেলোসিটি যত বাড়াইতে থাকবা, এই চেঞ্জটা তত সিগনিফিক্যান্ট হবে। ওকে, সো এইটাই মানে টাইম ডাইলেশনের এই যে ব্যাপারটা আইনস্টাইন যেটা প্রুফ করছিল, সেটাই আমরা আজকে দেখলাম। সে আইনস্টাইনও এভাবেই প্রুফ করছিল, সে এই জিওমেট্রিক প্রসেসটা ইউজ করছিল, অ্যান্ড লরেন্স ট্রান্সফরমেশন বলতে আর একটা প্রসেস আছে, সেটা দিয়ে প্রুফ করছিল। আমরা চাইলে ওইটাও দেখাইতে পারতাম, ওইটাও ইজি, তেমন কোনো হাই লেভেলের নলেজ লাগে না, বাট ওইটা অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে যে ওইটা অনেকের হয়তো বুঝতে প্রবলেম হবে, সো আমি এর জন্য এটা চুজ করছি। ওকে, সো কারো যদি এইটা রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকে, তুমি জিজ্ঞেস করতে পারো। অ্যান্ড আমি সবাইকে এনকারেজ করবো যে এই আইডিয়াটাকে সবাই যাতে অ্যাপ্রিসিয়েট করো, যে এখানে দেখো কত অ্যামেজিং একটা ঘটনা ঘটতেছে, যেটা আমরা ডে টু ডে লাইফে খুব নর্মাল ভাবতাম, অ্যাকচুয়ালি ওরকম না। টাইম অ্যাকচুয়ালি সব জায়গায় কনস্ট্যান্ট না। যে বেশি ভেলোসিটিতে চলে তার কাছে টাইম এক ধরনের, আর যে স্টেশনারি অবস্থায় আছে বা কম ভেলোসিটিতে চলতেছে তার কাছে টাইমটা আরেক ধরনের। ওকে, অ্যান্ড এটা এমন না যে তোমার কাছে মনে হবে, এটা অ্যাকচুয়ালি টাইমটা স্লো ডাউন হয়, অ্যান্ড কিছু কিছু জায়গায় টাইম ফাস্ট হয়। ওকে, আচ্ছা, আমাদের ট্রায়াল ক্লাসটা এখানে আর 1 মিনিট আছে, আমি ক্লাসটা আবার করব। মানে এখানে আমাদের 40 মিনিটের একটা টাইম লিমিট আছে, তো সো আমি সবাইকে বলবো এই সেম লিঙ্কটা ইউজ করে সবাই আরেকবার একটু ক্লাসটায় এনরোল করবা। আমি 1 মিনিট পরে ক্লাসটা আবার স্টার্ট করবো। ওকে, সো এটাই ছিল আমাদের থিওরি অফ রিলেটিভিটির সবচেয়ে ইজি এক্সপ্লেনেশন। অ্যান্ড এখান থেকে আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা হয়, যেটা আমরা আস্তে আস্তে পরে শিখব। যে একটা রকেট, সেই রকেটটার মধ্যে যদি একটা ক্লক রাখো, সেটা স্লোলি যায়। ওকে, মানে যে কোনো ক্লক, ডিজিটাল ক্লক, অ্যানালগ ক্লক, এনি টাইপ অফ ক্লক, অর তোমার হিউম্যান মাইন্ড, যে কোনো কিছুই অ্যাকচুয়ালি অনেক স্লোলি যায়। ওকে, আর আর্থে হচ্ছে সেটা অনেক ফাস্ট যায়। আর আরও একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, তুমি যখন খুব হাই ভেলোসিটিতে চলতে থাকবা, খুব উচ্চ বেগে যখন চলতে থাকবা, তখন তোমার কাছে সব কিছুর লেংথ ছোট মনে হবে। ওকে, ধরো এই রকেটটা, আচ্ছা আমাদের ক্লাসটা আর 1 মিনিট আছে, সবাই একটু আরেকবার কানেক্ট হবা, আর দেন আমরা বাকিটুকু কন্টিনিউ করি।
ওকে, সো আমি আবার কন্টিনিউ করতেছি। সো এখানে আরও কিছু ইন্টারেস্টিং ফেনোমেনন আছে যে অ্যাকচুয়ালি লাইটের ভেলোসিটির কাছাকাছি যখন আমরা চলা স্টার্ট করব, তখন অ্যাকচুয়ালি অনেক ফিজিক্যাল জিনিস, মানে অনেক ফিজিক্যাল ফেনোমেনন যেগুলো আমাদের কাছে অনেক নর্মাল লাগতো, সেগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা একদম বাচ্চাকাল থেকে শিখে আসতেছি যে একটা জিনিসের ম্যাস কখনো চেঞ্জ হয় না, ম্যাস ইজ আ কনস্ট্যান্ট, যেখানেই হোক ম্যাস ইজ আ কনস্ট্যান্ট। বাট থিওরি অফ রিলেটিভিটি বলে ম্যাস অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট না, ম্যাসও চেঞ্জ হয়। অ্যান্ড সেটা এরকম যে তুমি যদি একটা রকেটে করে মুভিং থাকো, যে রকেটটার ভেলোসিটি অলমোস্ট লাইটের ভেলোসিটির কাছাকাছি, বা অ্যাকচুয়ালি লাইটের ভেলোসিটির কাছাকাছি হওয়া লাগে না, এটা যে কোনো ভেলোসিটিতে চললেই আসলে ম্যাসের একটা চেঞ্জ আসে আর লেংথেরও একটা চেঞ্জ আসে। সো সেটাই আমরা একটু দেখব যে ধরো আমরা একটা রকেটের মধ্যে যদি মুভিং থাকি, আর এখানে ধরো কোথাও একটা স্টিক আছে, ওকে, এই স্পেসে কোথাও একটা স্টিক আছে, একটা 1 মিটার লেংথের স্টিক, যেটাকে তুমি তুমি ধরো স্পেসে এখানে দাঁড়ানো অবস্থায় স্পেসে এখানে ভাসতেছো, অ্যান্ড তখন এই স্টিকটার লেংথ মেজার করে বললা হ্যাঁ এটা একটা পারফেক্টলি 1 মিটার লেংথের স্টিক। অ্যান্ড তখন এই এই রকেটটাতে তোমার একটা ফ্রেন্ড পাস করতেছিল, সো তাকেও বললো যে আচ্ছা তুমি দেখো তো যে এই স্টিকটার লেংথ কত, অ্যান্ড সে এই স্টিকটার লেংথ একটু শর্ট দেখবে, ওকে। সো অ্যান্ড এটা জাস্ট এমন না যে ওর কাছে মনে হচ্ছে শর্ট, লেংথটা আসলেই ওর কাছে শর্ট হয়ে যাচ্ছে, অ্যান্ড এটা ট্রু, ওকে। অ্যান্ড এটার প্রুফও আমরা পরে দেখবো যখন আমরা মডার্ন ফিজিক্স অ্যাকচুয়ালি পড়বো। আজকে তো জাস্ট আমরা জাস্ট ইন্টারেস্ট বাড়াচ্ছি আর কি এই টপিকটা রিলেটেড। সো ওইখানে এরকম একটা ফর্মুলা আছে যে এল ইজ ইকুয়াল টু এল নট রুট ওভার 1 - v² / c²। এল নট হচ্ছে আমরা কোনো একটা স্টিকের লেংথ যতটুকু মেজার করব, মানে একদম স্টেশনারি অবস্থায়, আর এল হচ্ছে যে মুভিং, মানে যার কাছে এই স্টিকটা মুভিং, সে কত লেংথ মেজার করবে। সো অ্যাকচুয়ালি লেংথটা শর্ট হয়ে যায়, সেটা আমরা দেখবো না এখন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ম্যাস বেড়ে যায়, ওকে। কোনো একটা অবজেক্ট যখন মুভিং থাকে, যে কোনো একটা অবজেক্টকে আমরা যদি একটা মুভিং অবস্থা থেকে দেখি, ধরো এখানে একটা অবজেক্ট আছে যার ম্যাস বা ভর হচ্ছে এম, ওকে, যার ম্যাস বা ভর হচ্ছে এম, মানে আমরা এটাকে নর্মাল অবস্থায় দেখলাম, আমরা ওকে মেজার করে দেখলাম, ওকে ও হচ্ছে এম কেজি। বাট এরপর আমি নিজেই আবার ওই রকেটটার মধ্যে ঢুকে এটাকে দূর থেকে মেজার করার ট্রাই করতেছি, মানে দেখে মেজার করার ট্রাই করতেছি। আমার কাছে তখন এই ম্যাসটা একটু হেভিয়ার মনে হবে, তখন আমার কাছে মনে হবে যে এই ম্যাসটা যদি এম কেজি হয়, তখন এই ম্যাসটার আমরা যদি গতিশীল থাকি বা মুভিং থাকি, তখন এই ম্যাসটা হবে m/√1 - v² / c²। এগুলোই হচ্ছে আইনস্টাইনের লেজেন্ডারি থিওরি অফ রিলেটিভিটির ইকুয়েশন, যে অ্যাকচুয়ালি তুমি যদি একটা রকেটের মধ্যে থাকো, তোমার কাছে বাইরের সব লেংথ অনেক শর্ট মনে হবে, তোমার কাছে টাইম অনেক ফাস্টার রানিং মনে হবে, স্লোলি রানিং মনে হবে, অ্যান্ড বাইরের কোনো একটা ম্যাস সেটাকে তোমার অনেক হেভি মনে হবে, ওকে। অ্যান্ড এইগুলো প্রত্যেকটাই প্রুফ আছে, কোনোটাই ইমাজিনেশন না বা জাস্ট ফ্যান্টাসি ওয়েতে ইমাজিন করে নেওয়া না, প্রত্যেকটার অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল রিগোরাস প্রুফ আছে, সেগুলো আমরা পরে দেখব, ওকে। সো এটাই হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। মডার্ন ফিজিক্স চ্যাপ্টারে আমরা এটাই দেখতে চাচ্ছিলাম যে কীভাবে অ্যাকচুয়ালি টাইম ডাইলেশনটা হয়, যেটা সবচেয়ে বোঝানো ইজি, আমি ওইটা আজকে এক্সপ্লেন করলাম আর কি। সো আই হোপ সবাই এটা বুঝতে পারছে। কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, সো আমরা এরপরে আরও কিছু জিনিস দেখবো, যেহেতু এটা একটা ট্রায়াল ক্লাস, আমাদের কোনো বাধা ধরার নিয়ম নাই, আমরা অ্যাকচুয়ালি কিছু ইন্টারেস্টিং জিনিস দেখবো আর কি। সো আমরা এরপরে আমরা চাচ্ছিলাম ম্যাথের কমপ্লেক্স নাম্বার নিয়ে একটু ডিসকাস করতে। আর আরেকটা কথা একটু বলি যে এই মডার্ন ফিজিক্সের যে আইডিয়াটা, এটা খুব ইন্টারেস্টিং এই কারণে যে যখন আমরা ভেলোসিটি অ্যাকচুয়ালি বাড়াইতে থাকি, তখন আমরা ন্যাচারালি যে ফিজিক্সের লগুলো শিখে আসছি ক্লাস 8 থেকে বা 7 থেকে, যে velocity is equal to u plus at, then force is equal to ma, এগুলো অ্যাকচুয়ালি সব ব্রেকডাউন করে, এগুলো অ্যাকচুয়ালি কাজই করে না, মানে এই ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি রং। এখন তাহলে কি নিউটন অলওয়েজ রং ছিল? বলা যায় হ্যাঁ, মানে সে অ্যাকচুয়ালি সব কিছুই বের করছে, বাট এগুলো হচ্ছে বলা যায় যে ইন আ নন রিলেটিভ পার্সপেক্টিভ, মানে সে অ্যাকচুয়ালি এই
লাইটের কাছাকাছি ভেলোসিটিতে গেলে কি হবে, তখন কি হবে, এগুলো চিন্তা করে নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সে অ্যাকচুয়ালি সব কিছু বের করছে যে খুবই স্মল স্কেলে। যেমন ধরো আমরা নর্মাল লাইফে যে ভেলোসিটিগুলো দেখি এগুলো খুবই কম, বাট অ্যাকচুয়ালি লাইটের কাছাকাছি ভেলোসিটিতে গেলে থিংস গেট স্টার্ট টু চেঞ্জ। ওকে, সো সব কিছু আস্তে আস্তে চেঞ্জ হয়। সো এই ফর্মুলাগুলো একসময় ব্রেকডাউন করে। সো এইগুলো অ্যাকচুয়ালি ইউনিভার্সাল ফর্মুলা না। ইউনিভার্সাল ফর্মুলা হচ্ছে আইনস্টাইন যেগুলো দিয়ে গেছে সেগুলো। ওকে, সো এগুলো অ্যাকচুয়ালি তখন আর কাজ করে না। আমরা তখন কাইনেটিক এনার্জি সমান ইকে সমান হাফ এম ভি স্কোয়ারও লিখতে পারি না। ওকে, অ্যান্ড আইনস্টাইন যেটা করছিল সে এই সিম্পল ইকুয়েশনগুলোই ডিরাইভ করে এখান থেকে আরও সিম্পল একটা ইকুয়েশন উইচ ইজ ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, এটা ডিরাইভ করছিল, যেটা মডার্ন ডেতে তোমার অ্যাটম থেকে এনার্জি জেনারেট করতে, পরমাণু থেকে শক্তি উৎপাদন করার জন্য ইউজ করা হয়। ওকে, আচ্ছা, সো আমরা এরপর আরও কিছু ইন্টারেস্টিং জিনিস দেখব, যেমন কমপ্লেক্স নাম্বার। এটা তোমাদের ম্যাক্সিমামের কাছেই নিউ, সো ওইটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। আর কারো যদি যে কোনো টাইপের কোনো কোশ্চেন থাকে, লাইক তোমার থ্রু আউট দ্য সিলেবাস বা কলেজ লাইফ নিয়ে যে কোনো ধরনের কোশ্চেন যদি থাকে জিজ্ঞেস করতে পারো। ওকে, আর তোমাদের কারোর কাছে যদি কোনো ধরনের টপিক রেকমেন্ডেশন থাকে যে ভাই আমার এটা যদি আমাকে একটু এক্সপ্লেন করে দিতেন আমার জন্য ভালো হতো, সো তুমি ওইটাও বলতে পারো, সমস্যা নেই। সো আমরা এরপর একটু কমপ্লেক্স নাম্বারে যাব, ম্যাথসের। এটা হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার। আর কারো যদি বোর্ড দেখতে বা সাউন্ড শুনতে কোনো ধরনের প্রবলেম হয় তুমি আমাকে চ্যাট বক্সে জানাইতে পারো। আচ্ছা, ম্যাথ সেকেন্ড পেপারে আমরা কমপ্লেক্স নাম্বারে একটু আইডিয়া নিব। অ্যান্ড কমপ্লেক্স নাম্বারও অ্যাকচুয়ালি খুবই সুন্দর একটা জিনিস। ম্যাথের সবচেয়ে বিউটিফুল ফিল্ডগুলোর কথা যদি বলা হয়, সবচেয়ে সুন্দর টপিক হচ্ছে কমপ্লেক্স নাম্বার। ওকে, সো আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে একটু ডিসকাস করি। কমপ্লেক্স নাম্বার এই টার্মটা তোমরা অনেকেই শুনছো আগে। ক্লাস 9-10-এ তোমরা যখন কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ সলভ করতা, তখন এরকম ছিল যে একটা দ্বিঘাত সমীকরণ বা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি এরকম হয় যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, অ্যান্ড আমরা দেখতাম যে এটার সলিউশন হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ওকে, সো ওইখানে আমরা একটা জিনিস পড়তাম যে এই স্কোয়ার রুটের ভিতরের টার্মটা যদি সামহাউ নেগেটিভ হয়ে যায়, তখন কিন্তু আমরা এটাকে সলভ করতে পারতাম না। বইতে এরকম একটা কথা লেখা ছিল যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিসক্রিমিনেন্ট বা নিশ্চায়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, যেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলো বা রুটগুলো কীরকম হবে সেটা বের করতে পারতাম। ওকে, সো এটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমাদের রুটগুলো রিয়াল বা বাস্তব সংখ্যা হতো। আমাদের রুটগুলো আমাদের ডি এর ভ্যালুটা যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস 0 এর সমান হতো, তখন এটা রিয়াল অ্যান্ড ইকুয়াল হতো। আবার পারফেক্ট স্কোয়ারের একটা কথা ছিল যে পূর্ণবর্গ হবে, এটসেট্রা এটসেট্রা। সো আরেকটা কেস ছিল, লাস্ট যে কেসটা ছিল সেটা ছিল এরকম যে আমাদের এই ডিসক্রিমিনেন্ট বা নিশ্চায়ক বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি লেস দেন 0 হয়, তখন কিন্তু আমাদের অ্যাকচুয়ালি সলিউশনটা থাকে না, কারণ আমরা কখনোই নেগেটিভ নাম্বারের স্কোয়ার রুট বের করা শিখি নাই। আমাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট অফ -1, তুমি বলবা যে এটা একটা অ্যাবসার্ড কোশ্চেন, নেগেটিভ নাম্বারের কখনো স্কোয়ার রুট হয় না। বাট আমরা এই কমপ্লেক্স নাম্বারে অ্যাকচুয়ালি নেগেটিভ নাম্বারের স্কোয়ার রুটটাই ইন্ট্রোডিউস করি, অ্যান্ড এইটা অ্যাকচুয়ালি অনেক কিছু, অনেক পার্সপেক্টিভ, অনেক ক্যালকুলেশন চেঞ্জ করে ফেলে, অ্যান্ড এটার অ্যাপ্লিকেশন আছে হিউজ। মানে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বা ফিউচারে, তারা দেখবা যে এটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা স্টেপে তোমার কাছে লাগতেছে, অ্যান্ড তুমি চিন্তাও করতে পারবা না যে এত অ্যাবসার্ড একটা জিনিস তোমার কতটা কাজে লাগতেছে। আমরা সেটাই আজকে একটু দেখবো, আমরা হালকা একটু আইডিয়া নেওয়ার ট্রাই করবো যে এটা কোন কাজে লাগতে পারে। সো তখন বইয়ে লেখা ছিল যে বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দ্যান 0 হয়, দ্য সলিউশনস বিকাম কমপ্লেক্স কনজুগেট। দ্যাট মিনস দুইটা রুট যে থাকে তারা অনুবন্ধী জটিল সংখ্যা হয়, কমপ্লেক্স কনজুগেট নাম্বারস হয়। ওকে, সো এইটাই আমরা একটু দেখার ট্রাই করবো যে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা কী বা এই কমপ্লেক্স নাম্বার জিনিসটা কী। সো দেখো, আমরা এখানে
সবার আগে একটা জিনিস নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে আমরা কখনো নেগেটিভ নাম্বারের স্কোয়ার রুট বের করা শিখি নাই। আমরা সবচেয়ে সিম্পল একটা দিয়ে স্টার্ট করলাম, আমাদের স্কোয়ার রুট অফ -1। সো এই নাম্বারটার কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নাই। তুমি যদি ক্যালকুলেটরে করতে যাও নেগেটিভ, এটা ম্যাথ এরর আসবে। তুমি এরকম কোনো নাম্বারই পাবা না যাকে স্কোয়ার করলে -1 আসে। ওকে, কোনো নাম্বারই পাবা না যাকে স্কোয়ার করলে -1 আসে। সো এখন এটা কি আসলেই এরকম কোনো নাম্বার নাই, নাকি আমরা সারা জীবন খুব লো একটা, খুব ছোট একটা হরাইজনের মধ্যে লিভ করছি? সেটা কোশ্চেন করা উচিত, যে আমরা কি অ্যাকচুয়ালি সব নাম্বার সম্পর্কে জানি? আমরা ছোট থেকে যত নাম্বার শিখছি সবই অ্যাকচুয়ালি একটা নাম্বার লাইনের উপর। দ্যাট মিনস 0, 1, 2 সব ছিল রিয়েল নাম্বার, 4, 5, দেন এদিকে -1, -2, -3, এরকম একদম ইনফিনিটি পর্যন্ত। আর এই নাম্বার লাইনটার উপরেই আমরা যাবত যত নাম্বার আছে সবাইকে এইখানেই লিখতে পারি। যেমন আমাকে যদি বলা হয় তুমি এই নাম্বার লাইন থেকে হাফ কোথায় আছে দেখাও, তুমি বলবা হাফ হচ্ছে এইখানে। তোমাকে যদি বলা হয় -3/2 কোথায় আছে, এইখানে। সো সব কিছু অ্যাকচুয়ালি একটা লাইনের উপর। ওকে, সো এখন আমরা এভাবে চিন্তা করছি যে আমরা ছোট থেকে যত নাম্বার শিখছি ছোটবেলা থেকে সব কিছু অ্যাকচুয়ালি একটা নাম্বার লাইন। বাট এরকম যদি হয় আরও নাম্বার এক্সিস্ট করে বাট আমরা সেটা জানিই না, সেটা হইতেই পারে। অ্যান্ড সেই নাম্বারগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি ইমাজিনারি নাম্বার। অ্যান্ড এই ইমাজিনারি নাম্বারগুলোর জন্য অ্যাকচুয়ালি নাম্বার লাইনটা 2 ডাইমেনশনাল হয়। আমরা ওইটাতে একটু পরে যাচ্ছি, আগে আমরা দেখে নিই। সো আমরা এখানে দেখতেছি যে আমরা বলতেছি যে স্কোয়ার রুট অফ -1, এটা যদিও বের করা যাবে না, বাট আমি বললাম এই স্কোয়ার রুট অফ -1 হচ্ছে একটা নতুন নাম্বার যাকে আমি নাম দিলাম আই। ওকে, যাকে আমরা নাম দিলাম আই। এই নামটা দিছে হচ্ছে ম্যাথমেটিশিয়ান অয়লার, যার অ্যাকচুয়ালি ম্যাথস ফিল্ডেও কন্ট্রিবিউশন আছে, কম্পিউটার সায়েন্স ফিল্ডেও কন্ট্রিবিউশন আছে, অ্যান্ড ফিজিক্সেও অনেক কন্ট্রিবিউশন আছে। সো এই ম্যাথমেটিশিয়ান অয়লার ফার্স্ট এই টাইপের নাম্বার নিয়ে কাজ করা স্টার্ট করছে। অ্যান্ড সে বলছে যে আমরা স্কোয়ার রুট অফ -1কে অ্যাকচুয়ালি একটা নাম্বার বলবো, সেটা হচ্ছে আই। সে এই আই টার্মটা ইউজ করছে ফ্রম দ্য ওয়ার্ড ইমাজিনারি। সে বলছে ইমাজিনারি শব্দটা থেকে আমি ফার্স্টের যে লেটারটা সেটা নিলাম। ওকে, সো আই ফর ইমাজিনারি। সে বলছে এই নাম্বারগুলো হচ্ছে ইমাজিনারি, মানে এগুলো রিয়েল না, এগুলো হচ্ছে ইমাজিনারি। ওকে, এগুলোকে অ্যাকচুয়ালি আমরা ইমাজিনারি নাম্বার বলি। সো এই আইকে বলা হয় একটা ইমাজিনারি নাম্বার। অ্যান্ড এই ইমাজিনারি নাম্বারটা তাহলে এই নাম্বার লাইনে কোথায় এক্সিস্ট করে? কোথাও না। এই ইমাজিনারি নাম্বারটার জন্য অ্যাকচুয়ালি নতুন করে নাম্বার লাইন ফর্ম করা হয়েছে, যেটা হচ্ছে এইখান থেকে। যেই নাম্বার লাইনটা অ্যাকচুয়ালি এরকম। ওকে, মানে আমাদের নর্মালি যে আমরা নাম্বার লাইন দেখতাম সেটা এখন এক্স অ্যাক্সিসের মতো হয়ে গেছে, আর এই ইমাজিনারি নাম্বারগুলোর জন্য আমরা আলাদা একটা অ্যাক্সিস নিলাম, সেটা এখন ওয়াই অ্যাক্সিস হয়ে গেছে। ওকে, মানে আমরা অ্যাকচুয়ালি আগে নাম্বারকে একটা 1 ডাইমেনশনে দেখতাম, দ্যাট মিনস একটা লাইনের উপর আছে সবাই, বাট এখন আমরা নাম্বারকে অ্যাকচুয়ালি 2টা ডাইমেনশনে দেখতেছি। ওকে, একটা হচ্ছে রিয়েল নাম্বার আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। কারো যদি কোনো ধরনের কোশ্চেন থাকে তুমি রেইজ হ্যান্ড অপশনটা ইউজ করে কোশ্চেনটা করবা। ওকে, সো আমরা এখান থেকে দেখলাম যে অ্যাকচুয়ালি ইমাজিনারি নাম্বারের জন্য আমাদের নতুন করে একটা লাইনকে ইন্ট্রোডিউস করা হয়েছে। মানে আমরা এইভাবে চিন্তা করবো যে এইগুলো আগে থেকে আসে, এভাবে চিন্তা করব না। আমরা এভাবে চিন্তা করবো যে আমরা এই জিনিসটাকে ইনভেন্ট করতেছি। ওকে, যে এই ম্যাথমেটিক্সের এই ফিল্ডটা, এই জায়গাটা আমরা নিজেরা আবিষ্কার করে নিচ্ছি, ইনভেন্ট করে নিচ্ছি। ওকে, সো আমরা বললাম আই হচ্ছে আমার সবচেয়ে ছোট নাম্বার ইমাজিনারি নাম্বারের মধ্যে। সো ওই নাম্বারটা অ্যাকচুয়ালি এইখানে, এইটাকে আমরা বললাম আই। ওকে, তাহলে 2i কোথায় হবে? এইখানে। মানে আমরা বললাম যে আমরা যদি এখন আই এর সাথে, মানে আমরা যদি 2টা আই অ্যাড করি তাহলে আমরা কি পাবো? 2i পাবো। অ্যান্ড সেই 2iটা কোথায় থাকবে? দেখো, শুধু আই মানে হচ্ছে এখান থেকে, মানে 1i অ্যামাউন্ট লেংথ। তাহলে 2টা আই মানে কি? এখান থেকে 2i অ্যামাউন্ট লেংথ, মানে 2টা আই এর সমান লেংথ ক্রস করতে হবে। সো এই যে প্লেসটা, এটাকে আমরা বলতে পারি 2i। অ্যান্ড দেন এরপর 3i, 4i। সো দেখো আমরা অ্যাকচুয়ালি নতুন একটা নাম্বার লাইন ফর্ম করলাম, যেই নাম্বার লাইনে অ্যাকচুয়ালি সব ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যাগুলো আছে। ওকে, সো এটা হচ্ছে 0, দেন এদিকে -i,
-2, -2i, -3i। ওকে, সো এভাবে আমরা একটা নতুন নাম্বার লাইন ফর্ম করলাম। ওকে, অ্যান্ড আমরা এখানে এখন ধরো এই ইমাজিনারি নাম্বার ফর্ম করার পর আমরা চাচ্ছি যে আমরা এখন নতুন একটা নাম্বার বানাবো যেটা অ্যাকচুয়ালি ইমাজিনারি প্লাস রিয়েল নাম্বার দুইটার একটা কম্বিনেশন। সো এই শুধু আই রিলেটেড যে নাম্বারগুলো আছে, মানে আয়ের সাথে যদি কোনো কিছু মাল্টিপ্লাইড থাকে, সাপোজ এক্স অর সামথিং, এই নাম্বারগুলোকে আমরা বলি ইমাজিনারি নাম্বার। এটাকে বলা হয় ইমাজিনারি নাম্বার। দ্যাট মিনস এগুলো রিয়েল নাম্বার না বা বাস্তব সংখ্যা না, এগুলো হচ্ছে কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। তুমি ভাবতে পারো যে এটা আমাদের কেন লাগবে, সেটা আমরা একটু পরে দেখব। সো ইমাজিনারি নাম্বার হচ্ছে এগুলো। অ্যান্ড আমরা এই চ্যাপ্টারটার টাইটেলে দেখে আসছি, চ্যাপ্টারটার নাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। সো কমপ্লেক্স নাম্বার হচ্ছে আমরা যখন একটা রিয়েল নাম্বারের সাথে একটা ইমাজিনারি নাম্বারকে অ্যাড করি, সেই নাম্বারটাকেই বলা হয় কমপ্লেক্স নাম্বার। ওকে, সো আমাদের একটা রিয়েল নাম্বার, সাপোজ একটা রিয়েল নাম্বার আমরা নিলাম 4। ওকে, অ্যান্ড আমরা একটা ইমাজিনারি নাম্বার নিলাম, সেই ইমাজিনারি, ধরো এটা হচ্ছে সেই রিয়েল নাম্বারটা 4, আর আমরা একটা ইমাজিনারি নাম্বার নিলাম সাপোজ 3i। ওকে, সো আমরা এখানে লিখতেছি 3i। সো এই যে একটা নতুন টাইপের নাম্বার পাইছি, এই দুইটাকে অ্যাড করা যাবে না, মানে এটা এভাবেই থাকবে। আমরা 4 এর সাথে 3i সাম করতেছি, বাট এটাকে ফার্দার আর সিম্পলিফাই করা যাবে না, মানে এই পর্যন্তই রেখে দিতে হবে। সো এই 4 + 3i, এই যে একটা নাম্বার পাইছি, এইটাই হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। সো কমপ্লেক্স নাম্বার হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যদি একটা রিয়েল নাম্বারের সাথে একটা ইমাজিনারি নাম্বারকে অ্যাড করি, তাহলে আমরা যে নাম্বারটা পাই সেটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বার। অ্যান্ড অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বার হচ্ছে আমাদের যত নাম্বার আছে সবার ইউনিভার্সাল সেট, মানে সার্বজনীন সেটটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের সেট। মানে আমাদের এই যে আমরা রিয়েল নাম্বার নিয়ে এতদিন পড়ছি, এই রিয়েল নাম্বার হচ্ছে অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বারের একটা সাবসেট, ইউনিভার্সাল নাম্বার সেট হুইচ ইজ কমপ্লেক্স নাম্বারস। সো এই কমপ্লেক্স নাম্বার, দেখো কমপ্লেক্স নাম্বারের মধ্যেই অ্যাকচুয়ালি সাবসেট হিসেবে থাকে কে, রিয়েল নাম্বার। সো অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বার হচ্ছে সুপারসেট, মানে যেটা রিয়েল নাম্বার, যেই সেটটা রিয়েল নাম্বার সাবসেট। ওকে, সো আর এগুলো হচ্ছে ইমাজিনারি নাম্বারস বাইরে, যেগুলো আমরা এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা আর এগুলো হচ্ছে কাল্পনিক সংখ্যা। সো আমরা বুঝলাম যে অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বারস যারা রিয়েল নাম্বাররাও কমপ্লেক্স নাম্বার, আবার যারা ইমাজিনারি নাম্বার তারাও কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, যেমন এখানে আমরা এই ধরো যে কমপ্লেক্স, এখানে রিয়েল নাম্বারের সাথে যে ইমাজিনারি নাম্বারটা আমরা নিতে চাচ্ছিলাম, ধরো ওই ইমাজিনারি নাম্বারটা হচ্ছে 0i। সো 0 × i তো 0, সো এটা অ্যাকচুয়ালি তখন জাস্ট 4 হয়ে যায়। সো তখনও এটাকে আমরা চাইলে একটা কমপ্লেক্স নাম্বার বলতে পারি। সো জিনিসটা হচ্ছে এরকম যে অল রিয়েল নাম্বারস আর অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বারস। ওকে, আর রিয়েল নাম্বারস হচ্ছে অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বারের একটা সাবসেট। সো আমরা এখান থেকে নিউ টাইপের একটা নাম্বার রিং শিখলাম, যারা হচ্ছে ইমাজিনারি নাম্বার দিয়ে ফর্মড। এখন তুমি ভাবতে পারো যে আমরা কেন এই নাম্বারটা নিয়ে কাজ করতেছি, এটার কি সিগনিফিকেন্স আছে, বা আমরা এটা দিয়ে কী লাভ পাচ্ছি, বা এটা দিয়ে আমার কী সুবিধা হচ্ছে। সো আমরা এখানে এটার যদি একটু ইউজ দেখতে চাই, তাহলে এটার সবচেয়ে সুন্দর যে ইউজটা সেটা হচ্ছে, দেখো আমরা চাইলে কমপ্লেক্স নাম্বারকে কোঅর্ডিনেটের মতো ইউজ করতে পারি। আচ্ছা, এখন একটা জিনিস দেখবো আমরা, যে একটা কমপ্লেক্স নাম্বারের জন্য আমরা যেমন আগে নাম্বারগুলোকে এরকম একটা নাম্বার লাইনে দেখতাম, এই যে এক্স অ্যাক্সিসটা যে দেখতেছো, এটাকে আমরা বলতাম রিয়েল নাম্বার লাইন, আর এই অ্যাক্সিসটাকে আমরা বলতেছি ইমাজিনারি নাম্বার লাইন। আর কমপ্লেক্স নাম্বাররা অ্যাকচুয়ালি এই যে আমাদের একটা তল আছে, এই যে তল, একটা প্লেন, এই কমপ্লেক্স নাম্বারগুলো অ্যাকচুয়ালি এই প্লেনে থাকে। বুঝতে পারছো, মানে ওরা অ্যাকচুয়ালি একটা লাইনে থাকে না, ওরা অ্যাকচুয়ালি একটা প্লেনে থাকে। সেটা কীরকম, যেমন আমরা যদি এই কমপ্লেক্স নাম্বারটা এখানে কোথায় আছে সেটা বের করতে চাই, সেটার জন্য আমরা যেমন একটা কোঅর্ডিনেটকে বের করতাম বা একটা স্থানাঙ্ককে বের করতাম, একইভাবে বের করতে পারবো। সেটা কিভাবে, দেখো এই 4 হচ্ছে মানে রিয়েল নাম্বার, দ্যাট মিনস আমরা রিয়েল অ্যাক্সিসের দিকে বা এক্স অ্যাক্সিসের দিকে 4 ঘর যাব, অ্যান্ড 3i এটা বোঝাচ্ছে যে আমরা ইমাজিনারি অ্যাক্সিসের দিকে 3 ঘর যাব।
সো এই যে ফাইনালি আমরা যেইখানে পৌঁছাইলাম, এইটাই হচ্ছে আমাদের এই কমপ্লেক্স নাম্বারটার লোকেশন, মানে এই কমপ্লেক্স নাম্বারটা এইখানে থাকে। ওকে, সবাই বুঝতে পারছো এটা? সো আমরা এখান থেকে দেখলাম যে একটা কমপ্লেক্স নাম্বারকে কিভাবে প্লট করতে হয়, অ্যান্ড এই পয়েন্টটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই কমপ্লেক্স নাম্বারটা। সো এখান থেকে আমরা একটা নতুন জিনিস শিখলাম যে অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বাররা হচ্ছে একটা প্লেনের উপর কিছু পয়েন্ট, মানে এটা অ্যাকচুয়ালি একটা নাম্বার, বাট সেটাকে আমরা এই একটা 2D প্লেন বা একটা দ্বিমাত্রিক একটা তলের উপর কিছু বিন্দু হিসেবে বা পয়েন্ট হিসেবে চিন্তা করতে পারি। অ্যান্ড দেখো এটা অনেকটা কোঅর্ডিনেটের মতো, যদি এটা ইমাজিনারি অ্যাক্সিস না হয়ে জাস্ট সিম্পলি 1 2 3 4 হইতো, তাহলে আমরা এই পয়েন্টটাকে কী লিখতাম, 4,3। সো অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট আর কমপ্লেক্স নাম্বার অ্যাকচুয়ালি একই রকম কিছু ক্যারেক্টারিস্টিক্স শো করতেছে। আর আমরা এই যে এখানে যেই প্লেনে এই কমপ্লেক্স নাম্বারটাকে আঁকলাম, এই প্লেনটাকে বলা হয় আর্গন্ট প্লেন। এগুলো তোমার মুখস্থ রাখতে হবে না বা মনে রাখতে হবে না, জাস্ট একটু আইডিয়া দিচ্ছি যে অ্যাকচুয়ালি একটা কমপ্লেক্স নাম্বারকে আর্গন্ট প্লেনে আঁকতে হয়। রিয়েল নাম্বারকে আমরা এই যে এই লাইনটার উপর আঁকতাম, আর কমপ্লেক্স নাম্বারকে আমরা এই আর্গন্ট প্লেন এইখানে আঁকি। মানে এটা একটা জাস্ট একটা গ্রাফ পেপারের মতো, এখানে তুমি কিছু কমপ্লেক্স নাম্বার আঁকতে পারবে। ওকে, এখন কমপ্লেক্স নাম্বার জিনিসটা আমার কেন লাগবে সেইটা আমরা একটু বোঝার ট্রাই করব। সো কমপ্লেক্স নাম্বার কেন লাগবে সেটার খুব সুন্দর একটা এক্সাম্পল হচ্ছে, দেখো আমরা আই এর পাওয়ার বের করি, ঠিক আছে? ধরো আমরা বলে আসছি যে নেগেটিভ রুট অফ স্কোয়ার রুট অফ -1 এটা হচ্ছে আই। সো এখন যদি আমরা আই স্কোয়ার করি তাহলে কি পাবো? আই এর স্কোয়ার ডেফিনেটলি -1। আচ্ছা, সাউন্ড শুনতে কি প্রবলেম হচ্ছে কারো? হ্যালো, সবাই কি সাউন্ড শুনতেছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করি। সো এখানে আমরা একটা জিনিস দেখছি যে আমরা স্কোয়ার রুট অফ -1কে অ্যাকচুয়ালি আই হিসেবে ডিফাইন করছি, তাহলে আই এর স্কোয়ার কি হবে? -1। ওকে, সো আই এর স্কোয়ার হচ্ছে -1। এখন দেখো আমরা যদি আই কিউব বের করি, আই কিউব হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই ডেফিনেটলি। সো আই স্কোয়ার হচ্ছে -1 অ্যান্ড আই হচ্ছে আই, সো -1 ইন্টু আই হচ্ছে -i। সো আমরা আই এর অ্যাকচুয়ালি কিছু পাওয়ার বের করতেছি, যে এটা হচ্ছে i⁻1 আই, এটা হচ্ছে আই স্কোয়ার, এটা হচ্ছে আই কিউব, দেন i⁻4। দেখো i⁻4 হচ্ছে, তুমি যদি নেগেটিভ আই এর সাথে আরেকটা আই মাল্টিপ্লাই করো তাহলে চিন্তা করে দেখো কি হবে। একটা নেগেটিভ বাইরে থাকলো আর আই স্কোয়ার হলো, আর আই স্কোয়ার হচ্ছে -1, সো -1 উইচ ইজ +1। ওকে, আর i⁻0 কি আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে সেটা 1। সো আমরা একটু পাওয়ারগুলো দেখার ট্রাই করতেছি যে পাওয়ারগুলো কী রকম আসে। i⁻5 কত হবে? দেখো আমরা যদি আবার আই এর 1-এর সাথে আই মাল্টিপ্লাই করি, দ্যাট উইল বিকাম আই। সো i⁻5 আর আই অ্যাকচুয়ালি একই। ওকে, আবার এখান থেকে আমরা ফার্দার i⁻6 বের করলে -1, i⁻7 বের করলে -i, এরকম চলতে থাকবে। সো আমরা দেখতেছি যে ঘুরে ফিরে একই নাম্বার আসতেছে, যেমন এই যে 1i -1 -i, এই চারটা নাম্বারই বারবার আসতেছে। 1i -1 -i, এই যে 1i -1 -i। সো অ্যাকচুয়ালি একটা সেম সিকোয়েন্সে ওরা বারবার ব্যাক করতেছে। সো এটা হচ্ছে আই এর পাওয়ার দেখলাম। এখন আমরা দেখব যে আই কেন আমাদের লাগবে। দেখো আমরা একটা রিয়েল নাম্বার নিলাম 1, আমরা একটা রিয়েল নাম্বার নিলাম উইচ ইজ 1। এই 1টা কোথায় আছে? এই আর্গন প্লেনে এইখানে, কারণ আমরা জানি রিয়েল নাম্বারগুলো অ্যাকচুয়ালি এই এক্স অ্যাক্সিসের উপর থাকে। সো এখন আমাকে বলা হলো আচ্ছা এই 1-এর সাথে তুমি একটা আই মাল্টিপ্লাই করো, 1-এর সাথে একটা আই মাল্টিপ্লাই করো। তাহলে চিন্তা করে দেখো 1-এর সাথে আই মাল্টিপ্লাই করলে কি আসে? আই আসে। আর তুমি এটা দিয়ে একটা কমপ্লেক্স নাম্বার পাইছো, সেই কমপ্লেক্স নাম্বারটা কোথায় সিচুয়েটেড? এইখানে। সো দেখো আমরা 1-এর সাথে আই মাল্টিপ্লাই করাতে
বলা যায় আমরা আগে এই পজিশনে ছিলাম, এখন আমরা এই পজিশনে চলে আসছি। ওকে, আমরা আগে এইখানে ছিলাম, এখন এইখানে চলে আসছি, 90 ডিগ্রি ঘুরে গেছি। এখন আমরা আরেকটা এক্সপেরিমেন্ট করব, সেটা হচ্ছে আমরা বললাম যে আচ্ছা আই এর সাথে আরেকবার আই মাল্টিপ্লাই করো। আই এর সাথে আরেকবার আই মাল্টিপ্লাই করা মানে হচ্ছে আই স্কোয়ার, অ্যান্ড আই স্কোয়ার হচ্ছে -1। এখন তোমাকে বলা হলো এই -1টা কোথায়। তুমি দেখলা যে আচ্ছা এটা একটা -1 যেহেতু একটা রিয়েল নাম্বার, সেটা আবার এইখানে। সো দেখো তো কি হচ্ছে এখানে, এই 1 থেকে এইখানে চলে আসছে যখন আমরা আই দিয়ে মাল্টিপ্লাই করছি। আমরা আরেকবার যখন আই দিয়ে মাল্টিপ্লাই করছি, এইটা আবার কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি অ্যামাউন্ট ঘুরে গেছে। সো আমরা কি তাহলে বুঝতে পারতেছি যে আই এর অ্যাকচুয়ালি কাজটা কি। আই ইউজ করে আমরা যে কোনো একটা পয়েন্টকে 90 ডিগ্রি রোটেট করাইতে পারি। অ্যান্ড এর জন্যই এটা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে বা তুমি যখন বড় হয়ে আরও ধরো সায়েন্সের কোনো অ্যাডভান্সড ফিল্ড নিয়ে পড়বা, তখন দেখবা যে এই আই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক হেল্পফুল। যদিও এটা একটা অ্যাবসার্ড জিনিস, -1-এর স্কোয়ার রুট, বাট আমরা এই অ্যাবসার্ড জিনিসটাকে ইউজ করে অনেক মানে কাজের জিনিস করে ফেলছি। অ্যান্ড এই যে আমরা বাসা বাড়িতে এসি কারেন্ট দেখতেছি, তারপর হচ্ছে আমরা যে এসি কারেন্ট দেখতেছি, তারপর ধরো আমরা যে একটা স্প্রিংয়ের মোশন দেখি, এগুলো সবই অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বার দিয়ে এক্সপ্লেন করা যায়। এটা অ্যাকচুয়ালি হিউজ একটা ফিল্ড, অ্যান্ড এটার অনেক অনেক অ্যাপ্লিকেশন আছে। ওকে, সো আমরা একটু ট্রাই করব যে আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম যে যে কোনো একটা নাম্বার, এনি নাম্বার, তাকে যদি আমরা আই দিয়ে মাল্টিপ্লাই করি, সে 90 ডিগ্রি রোটেট করে। ওকে, সো আর কোন পয়েন্টের রেসপেক্টে রোটেট করে, এই যে 0 পয়েন্টের রেসপেক্টে। আগে এখানে ছিল, আই দিয়ে মাল্টিপ্লাই করছে, এখানে ঘুরে গেছে, দেন আরেকবার আই দিয়ে মাল্টিপ্লাই করছি, এখানে চলে আসছে। সো আমরা একটু এইটা ট্রাই করে দেখব। আর যেহেতু আমরা বলে আসছি যে কমপ্লেক্স নাম্বার আর কোঅর্ডিনেট সিস্টেম যেটা, সেটা অলমোস্ট একই রকম। যেমন এই যে এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, আর এটাকেই চাইলে আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেমে দেখতে পারতাম 4,3। তাহলে আমরা এই কমপ্লেক্স নাম্বার আর কোঅর্ডিনেট সিস্টেম যেহেতু একই রকম, আমরা কিছু ফায়দা নিতে পারি। সেটা কীরকম, ধরো আমাদের এইখানে একটা পয়েন্ট দেওয়া আছে, আমরা চাচ্ছি এই পয়েন্টটাকে আমরা 90 ডিগ্রি রোটেট করব, এই সেম আইডিয়াটা ইউজ করে। তাহলে দেখো আমাদের ইনিশিয়ালি বা প্রথম পয়েন্টটা হচ্ছে 4 + 3i, এটা কোথাও আছে, ধরো এটা এইখানে আছে, আর এটা হচ্ছে 0 0। সো এখন আমি চাচ্ছি যে এই 4 + 3i পয়েন্টটাকে আমি 90 ডিগ্রি রোটেট করবো, মানে 4,3 পয়েন্টটাকে আমি 90 ডিগ্রি রোটেট করবো। সো নিয়মটা কি, নিয়মটা হচ্ছে আমরা এই কমপ্লেক্স নাম্বারটার সাথে একটা আই মাল্টিপ্লাই করে দেবো। এখন আই মাল্টিপ্লাই করলে দেখো কি আসে, 4i + 3i স্কোয়ার, অ্যান্ড 4i 3i স্কোয়ার হচ্ছে -3। সেটাকে আমরা যদি একটু অ্যারেঞ্জ করে লিখি, -3 + 4i। আমাদের যে কোনো একটা নাম্বারের এইটা হচ্ছে রিয়াল পার্ট, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, মানে এটা হচ্ছে বলা যায় অ্যাবসিসা বা ভুজ, আর এটা হচ্ছে অর্ডিনেট বা কোটি। ওকে, যেরকম আমরা কোঅর্ডিনেট সিস্টেমে লিখি। সো এখানে দেখো এইটা হচ্ছে আমার সেই অ্যাবসিসা বা ভুজ, আর এইটা হচ্ছে আমার সেই অর্ডিনেট বা কোটি। সো আমাদের পয়েন্টটা এখন হবে -3,4। অ্যান্ড আমরা এটা একটু ট্রাই করে দেখি যে আসলে এটা 90 ডিগ্রি রোটেট করছে কিনা। সো এখানে একটা গ্রাফ প্লটার দেখতেছো সবাই। সো এখানে যদি আমরা একটা পয়েন্ট ড্র করি, হুইচ ইজ 4,3, এটা হচ্ছে আমাদের সেই পয়েন্টটা, এই যে এইটা। অ্যান্ড আমরা সেকেন্ড যে পয়েন্টটা পাইছি সেটা হচ্ছে -3,4। দেখো এটা কিন্তু এই যে আমরা যদি একটু এটা ট্রাই করে দেখি যে এটা কিন্তু ঠিক 90 ডিগ্রিতেই রোটেট হয়েছে। ওকে, এখান থেকে আমি একটু দেখাই। দেখো আমাদের এইখানে একটা, এটা ছিল আমাদের সেই প্রথম পয়েন্টটা, আর এইটা হচ্ছে আমরা আই দিয়ে মাল্টিপ্লাই করার পর যেটা পাইছি সেটা। অ্যান্ড দেখো এটা 90 ডিগ্রি রোটেট করছে কিনা, তুমি চাইলে একদম মেজার করে দেখতে পারো। ওকে, সো কমপ্লেক্স নাম্বারে এইটাই হচ্ছে সুবিধা, আমরা চাইলে কোনো একটা জিনিসকে যেভাবে ইচ্ছা রোটেট করাতে পারি, অ্যান্ড এটার অনেক অনেক সিগনিফিকেন্স আছে। আমরা আরেকটা সিগনিফিকেন্স দেখবো যেটা আরও ইন্টারেস্টিং। তার আগে আমি তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করব। তোমরা যেহেতু এসএসসি তো অনেক দিন হয়েছে, তোমরা যে অবশ্যই নিজেরা একটু বাসায় পড়াশোনা করছো হালকা পাতলা, যদিও অত বেশি পড়াশোনা করা উচিত না এখন, বাট
তোমরা হয়তো এটা পড়ছো যে, বা এটা তুমি ক্যালকুলেটর ইউজ করে বের করে দেখতে পারো, যে আমি তোমাদেরকে একটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে সাইন সাইন 60 ডিগ্রি প্লাস সাইন 60 প্লাস 120 ডিগ্রি 120 ডিগ্রি প্লাস সাইন 60 প্লাস 240 ডিগ্রি, এটার অ্যান্সারটা কত আসে তোমরা একটু আমাকে জানাও। তোমরা মাইক অন করেও বলতে পারো, আর চ্যাট বক্সেও লিখতে পারো প্রাইভেটলি, সমস্যা নেই। সবাই একটু এটা ট্রাই করো, তোমার ম্যাথটা করতে হবে না, তুমি জাস্ট ক্যালকুলেটর প্রেস করে আমাকে অ্যান্সারটা বলো। 0 আসে, রাইট? সো এখান থেকে সবাই দেখো যে এই ভ্যালুটা আসতেছে কত, 0। সো এটা একটু মাথায় রাখো যে এটা 0 আসে। ওকে, সো এটা আমাদের মনে থাকবে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যদি ধরো এরকমভাবে বলি যে, আচ্ছা আমরা একটু স্লাইটলি চেঞ্জ করি, যে ধরো সাইন 0 ডিগ্রি, সাইন 0 প্লাস 120 ডিগ্রি আর সাইন 0 প্লাস 240 ডিগ্রি, এটা কত আসে দেখো তো। হ্যাঁ, সো এটাও 0 আসতেছে। ওকে, সো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো যে ওকে, এটা আমরা যারা ট্রিগোনোমেট্রি পড়ছি অলরেডি, ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার অনেকের শেষ আমি জানি, সো ওইখান থেকে পড়ে আসছো যে এটা 0 হয়, এটা প্রুফ করা যায় যে কোনো অ্যাঙ্গেলের জন্য অ্যাকচুয়ালি এটা 0 হয়। বাট আমরা এখন খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যেটা এটার সাথে একদমই রিলেট করা যায় না। তুমি ভাববা যে এটার সাথে এটার কী কানেকশন থাকতে পারে। আমরা ধরো 1-এর কিউবিক রুট বের করব, 1-এর কিউবিক রুট বের করব। ওকে, কিউবিক রুট অফ 1। আচ্ছা, কিউবিক রুট অফ 1 কত? আমরা সবাই জানি কিউবিক রুট অফ 1 হচ্ছে 1। বাট আমরা যেহেতু এখন কমপ্লেক্স নাম্বার শিখছি, তাই আমরা দেখব যে অ্যাকচুয়ালি 1-এর কিউবিক রুট শুধু একটা না, আরও কিছু কিউবিক রুট আছে যাদেরকেও কিউব করলে অ্যাকচুয়ালি 1 পাওয়া যায়। অ্যান্ড দেখো কীভাবে এটা আসে। আমরা 1-এর কিউবিক রুট বের করতে চাচ্ছি, সো আমরা কী করলাম, ধরে নিলাম যে 1-এর কিউবিক রুট হচ্ছে এক্স। তাহলে আমরা যদি বোথ সাইডে কিউব করে দিই, তাহলে এক্স কিউব ইকুয়ালস হচ্ছে 1। আচ্ছা, এবার একটু আমরা সাইড চেঞ্জ করি, এক্স কিউব মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। দেন এটা হচ্ছে এক্স কিউব মাইনাস 1 কিউব। তোমরা সবাই 9-10 এটার ফর্মুলা শিখে আসছো যে এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, রাইট? সবাই এটার ফর্মুলাটা আগে দেখে আসছো। এখন আমরা এটাও জানি যে ধরো দুইটা জিনিসের প্রোডাক্ট যদি 0 হয়, দুইটা জিনিসের প্রোডাক্ট যদি 0 হয়, তাহলে তারা ইন্ডিভিজুয়ালি দুইটাই 0 এটা লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস 1 ইজ 0 অ্যান্ড অর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দুইটাই ট্রু হইতে পারে। আচ্ছা, এক্স মাইনাস 1 যদি 0 হয়, তাহলে এক্স ইকুয়ালস 1, এটা হচ্ছে তাহলে আমাদের একটা কিউবিক রুট, আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম। বাট এই যে রাইট সাইডে যে কমপ্লেক্স, যদি যেই কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণটা আছে, আমরা যদি এটাকে একটু সলভ করি, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। অ্যান্ড এইটা দেখো মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 ডিভাইডেড বাই 2 আসে। এটা যদি তুমি স্কুল লাইফে ফেস করতা, তুমি বলতো যে নেগেটিভ রুট 3 বলতে কিছু, রুট ওভার নেগেটিভ 3 বলতে তো কিছু নাই, এটা তো একটা অ্যাবসার্ড জিনিস। বাট আমরা যেহেতু এখন ইমাজিনারি নাম্বার পড়ছি, তাহলে দেখো নেগেটিভ রুট অফ নেগেটিভ 3কে আমরা দেখতে পারি রুট অফ নেগেটিভ 1, রুট অফ 3, অ্যান্ড রুট অফ নেগেটিভ 1 হচ্ছে আই, সো এটা অ্যাকচুয়ালি আই রুট 3। সো আমরা এখান থেকে লিখতে পারবো মাইনাস 1 প্লাস মাইনাস রুট 3i ডিভাইডেড বাই 2। সো আমরা দেখো 1-এর কিউবিক রুট অ্যাকচুয়ালি 3টা পেয়ে গেছি, একটা হচ্ছে 1, একটা হচ্ছে মাইনাস 1 প্লাস রুট 3i ডিভাইডেড বাই 2। তুমি যদি এইটাকে কিউব করো, আমরা তো একটু আগে আই কিউব কীভাবে বের করতে হয় দেখাইছি, আই কিউব হচ্ছে নেগেটিভ আই। সো ওই একই প্রসেস ফলো করে তুমি যদি এটাকে কিউব করো, দেখবা এটাও 1 আসে। অ্যান্ড আমরা যদি আরেকটা রুট আছে মাইনাস 1 নেগেটিভ রুট 3i ডিভাইডেড বাই 2। সো আমরা অ্যাকচুয়ালি 1-এর 3টা কিউবিক রুট পেয়ে যাচ্ছি। ওকে,
এখন আমরা যদি এইগুলাকে একটু গ্রাফে আঁকি তাহলে দেখি যে এইগুলা কোন পয়েন্টগুলো আসে। আমরা জানি যে কমপ্লেক্স নাম্বারকে কোঅর্ডিনেট হিসেবে ট্রিট করা যায়। সো 1 মানে হচ্ছে 1 প্লাস 0i, দ্যাট ইজ 1,0 পয়েন্ট। তারপর এই পয়েন্টটা হচ্ছে -1/2, √3/2। চিন্তা করে দেখো কেন। আর এই পয়েন্টটা হচ্ছে -1/2, -√3/2। আমরা এইগুলো একটু গ্রাফে প্লট করব, দেখব যে ওরা কোথায় কোথায় সিচুয়েটেড। সো আমরা এখানে ফার্স্ট যে রুটটা আছে সেটাকে প্লট করে দেখব। ফার্স্ট যে রুটটা আছে সেটা হচ্ছে 1,0। এই 1,0 হচ্ছে এই যে এই পয়েন্টটা, দেখো এই যে এই পয়েন্টটা। দেন আমরা আরেকটা যে পয়েন্ট পাইছি সেটা হচ্ছে -1/2, √3/2। এই পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের সেই সেকেন্ড যে পয়েন্ট সেটা। আর আমরা আরেকটা পয়েন্ট নিচ্ছি, সেটা হচ্ছে এই যে এখানে যেটা ছিল থার্ড ওয়ান, -1/2, -1/2, -√3/2। ওকে, সো আমরা এখান থেকে দেখো তিনটা পয়েন্ট পাইছি। অ্যান্ড দেখো তো এই তিনটা পয়েন্ট একদম একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা একটা সমবাহু ত্রিভুজের মতো করে আছে কিনা। আমরা এটা একটা স্ন্যাপশট নেই, দেন এটা বোঝাচ্ছি, দাঁড়াও একটু ওয়েট। আচ্ছা, আমাদের মিটিংটা আর 1 মিনিট আছে, এরপর তোমরা আরেকবার একটু কানেক্ট হবা ফর দ্য লাস্ট টাইম, এরপর আমরা শেষ করে দিব। ওকে, সো এইটা এক্সপ্লেন করে দেন আমরা শেষ করব। সো এটাকে আমরা একটু এখানে নিয়ে আসি। সো দেখো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা তিনটা কমপ্লেক্স নাম্বার বা অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট বলতে পারো প্লট করছি। একটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে আমাদের অরিজিন, আরেকটা হচ্ছে এখানে, আরেকটা হচ্ছে এখানে। আচ্ছা, দেখো তো আমরা এই কমপ্লেক্স নাম্বারগুলোকে চাইলে তিনটা ভেক্টর হিসেবে চিন্তা করতে পারি কিনা। আমরা এই কমপ্লেক্স নাম্বারগুলোকে ইচ্ছা করে, মানে যেহেতু আমরা জানি যারা ভেক্টর পড়ছো তারা দেখছো যে অ্যাকচুয়ালি একটা কোঅর্ডিনেটকে আর একটা ভেক্টরকে একইভাবে লেখা যায়, যেমন আই ক্যাপ। ওকে, আচ্ছা সবাই আরেকবার একটু কানেক্ট হও, আমাদের মিটিংটা এখানে একটু শেষ করতে হবে। আরেকবার একটু কানেক্ট হও সবাই। ওকে, সো আমরা আবার কন্টিনিউ করি। সো আমরা দেখো ভেক্টর হিসেবেও এটাকে চিন্তা করতে পারি, কারণ কোঅর্ডিনেট আর ভেক্টরও আবার একই রকম।
আমরা যারা ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারটা পড়ছি যে আমরা জানি যে এটাকে অ্যাকচুয়ালি আই ক্যাপ ভেক্টর হিসেবে লেখা যায়। ওকে, দেন আমরা এইটাকেও দেখো একটা ভেক্টর হিসেবে চিন্তা করতে পারি, আবার এই পয়েন্টটাকে একটা ভেক্টর হিসেবে চিন্তা করতে পারি। এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে ভেক্টর হচ্ছে কি নর্মাল একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, লাইক একটা ফোর্স বা একটা ভেলোসিটি। সো এইখানে যদি এই যে আমরা মাঝখানে যদি একটা অবজেক্টকে চিন্তা করি, ধরো আমাদের এই মাঝখানে একটা অবজেক্ট আছে এখানে। এখন তুমি চিন্তা করো যে তুমি একটা অবজেক্টের উপর 3 দিক থেকে এরকম এই অ্যাঙ্গেলগুলো ঠিক 120 ডিগ্রি, এটা তুমি এমনিতেই বুঝতে পারতেছো যে এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে 120 ডিগ্রি করে, কারণ এটা একদম পারফেক্টলি একই স্পেসিং ক্রিয়েট করে বানানো। সো তুমি চিন্তা করো যে একটা অবজেক্টের উপর তুমি যদি 3 দিক থেকে একই মানের বল প্রয়োগ করো, তুমি যদি 3 দিক থেকে একই মানের বল প্রয়োগ করো, তাহলে কি এই অবজেক্টটা কোনো দিকে মুভ করবে? তাহলে কি আমরা বলতে পারি না যে এদের এই তিনটা ভেক্টরের লব্ধি বা রেজাল্টেন্ট হচ্ছে 0? বুঝতে পারছো? সো আমরা এখান থেকে কিন্তু বলতে পারি যে আমরা যদি এই কমপ্লেক্স নাম্বারগুলোকে একটা ভেক্টর হিসেবে চিন্তা করি, কমপ্লেক্স নাম্বারগুলোকে, তাদের রেজাল্টেন্ট বা সামেশন আসছে কত? 0। ওকে, আর আমরা এইখানেও একটু ট্রাই করে দেখি যে এই তিনটাকে অ্যাড করলে অ্যাকচুয়ালি 0 আসে কিনা। দেখো, কমপ্লেক্স নাম্বার অ্যাড করার নিয়ম হচ্ছে যে আমরা রিয়েল বা বাস্তব অংশগুলো একসাথে যোগ করব আর ইমাজিনারি বা কাল্পনিক অংশগুলো একসাথে যোগ করব। সো এখানে দেখো 1-এর সাথে -1/2, মানে এখানে আমরা অ্যাকচুয়ালি কী কী যোগ করতেছি দেখো, 1 প্লাস -1/2 প্লাস √3/2i প্লাস -1/2 মাইনাস √3/2i। সো তুমি যদি এই তিনটাকে সামেশন করো, তাহলে 1 প্লাস মাইনাস হাফ প্লাস মাইনাস হাফ এটা ইকুয়াল 0 প্লাস √3/2i প্লাস -√3/2i এটাও 0। সো এখান থেকে দেখো অ্যান্সারটা 0 আসছে। সো আমরা একটা জিনিস বুঝলাম যে অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বারকে আমরা চাইলে ভেক্টর হিসেবেও ইউজ করতে পারি। অ্যান্ড তুমি তোমার ফিজিক্স চ্যাপ্টার 2-তে যত ভেক্টরের ম্যাথ করবা প্রত্যেকটাই অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বার দিয়ে অনেক ইজিলি করা যায়। ওকে, সো এখন আমরা আমাদের সেই ফার্স্ট কোশ্চেনটায় ব্যাক করি যে এইটা কিভাবে হয়েছে। সো এই ব্যাপারটাও হচ্ছে যে এটা তুমি যখন আরও একটু অ্যাডভান্স লেভেলে পড়বা তখন দেখবা যে অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রিক ফাংশনকেও ভেক্টর হিসেবে চিন্তা করা যায়। আর সেটা কীরকম আমরা এখানে আরেকবার একটু লিখি। দেখো, আমাদের এই যে ট্রিগোনোমেট্রিক যে ইয়াগুলো দেওয়া ছিল, সাইন 0 ডিগ্রি প্লাস সাইন 0 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি প্লাস সাইন 0 ডিগ্রি প্লাস 240 ডিগ্রি, আমরা চাইলে ট্রিগোনোমেট্রিক এগুলোকেও অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বার হিসেবে চিন্তা করতে পারি। যে এই কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে সাইন 0 ডিগ্রিতে আছে, মানে 0 ডিগ্রি পজিশনে আছে। দেখো এই যে আমাদের এই যে ফার্স্ট যে কমপ্লেক্স নাম্বারটা, এটা কিন্তু 0 ডিগ্রি পজিশনে আছে, মানে আমরা এই অ্যাঙ্গেলটাকে অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল হিসেবে চিন্তা করছি। সো এই ফার্স্ট যে কমপ্লেক্স নাম্বারটা তার অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। সো এইটাকে আমরা একটা কমপ্লেক্স নাম্বার হিসেবে চিন্তা করতে পারি। আর এই কমপ্লেক্স নাম্বার এই ভেক্টরটা কোন পর্যন্ত গেছে, এখানে 1,0 পর্যন্ত গেছে। সো আমরা এইটাকে অ্যাকচুয়ালি শুধু 1 একটা কমপ্লেক্স নাম্বার হিসেবে চিন্তা করতে পারি। প্লাস এই যে সাইন 0 প্লাস 120 ডিগ্রি, এই ট্রিগোনোমেট্রিক ফাংশনকে আমরা চাইলে কমপ্লেক্স নাম্বার হিসেবে চিন্তা করতে পারি। আর 0 প্লাস 120 ডিগ্রি, দেখো দ্যাট মিনস ভিতরে আছে কত? 120 ডিগ্রি। তার মানে আমরা এমন একটা কমপ্লেক্স নাম্বার নিব যেটা অ্যাকচুয়ালি 120 ডিগ্রিতে সিচুয়েটেড। এখানে এই যে এই কমপ্লেক্স নাম্বারটা কিন্তু 120 ডিগ্রিতে সিচুয়েটেড। আর এই কমপ্লেক্স নাম্বারটা কত ছিল? এই কমপ্লেক্স নাম্বারটা ছিল -হাফ প্লাস √3/2i, সরি ক্যাপ হবে না, এটা √3/2i প্লাস সাইন 0 প্লাস 240 ডিগ্রি। এটা মিন করতেছে যে আমরা এমন একটা কমপ্লেক্স নাম্বার নিব যে কিনা এক্স অ্যাক্সিসের সাথে 240 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। অ্যান্ড দেখো এক্স অ্যাক্সিসের সাথে আমাদের এই কমপ্লেক্স নাম্বারটা কিন্তু 240 ডিগ্রিতে আছে, এই যে এইটা। অ্যান্ড এই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা কি হিসেবে জানি? এই কোঅর্ডিনেট বা এই কমপ্লেক্স নাম্বারটাকে এটা হচ্ছে -হাফ প্লাস -√3/2
অ্যান্ড এই তিনটাকে যদি সাম করো দেখবা 0 আসে। সো এটাই হচ্ছে আমাদের প্রুফ যে আমরা এখান থেকে বলতে পারি তাহলে এই ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশনটাও অ্যাকচুয়ালি 0 আসবে। অ্যান্ড কীভাবে আমরা কমপ্লেক্স নাম্বারকে ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাথে কম্পেয়ার করলাম এটা তুমি পরবর্তীতে শিখতে পারবে। এটা খুব ইজি বোঝা। এটা তুমি ভেক্টর দিয়ে চিন্তা করে দেখতে পারো যে আমরা ওই যে ভেক্টরে যারা কম্পোনেন্ট থিওরেম পড়ছো বা উপাংশতে ভাগ করা শিখছো তারা বুঝতে পারবা যে এটা কীভাবে হয়েছে। যাই হোক, আমাদের আজকে এত দূর যাওয়ার দরকার নেই। সো আমরা বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বারস আর রিয়েলি ইউজফুল অ্যান্ড এটার অনেক 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 অ্যাপ্লিকেশন আছে যেটা তুমি চিন্তাও করতে পারবে না। অ্যান্ড কমপ্লেক্স নাম্বার দিয়ে অ্যাকচুয়ালি একটা গ্রাফকে পর্যন্ত রোটেট করানো যায়। মানে তোমার কাছে যদি ধরো একটা এরকম একটা গ্রাফ থাকে, ধরো এটা একটা গ্রাফ y ইজ ইকুয়াল টু সাইন এক্স, তোমার কাছে একটা গ্রাফ আছে y ইজ ইকুয়াল টু সাইন এক্স। সো তুমি যদি এই গ্রাফটাকে একটু রোটেট করাইতে চাও, মানে এই গ্রাফটাকে ধরো তুমি চাচ্ছ যে গ্রাফটা একটু রোটেট হোক এরকম, সেটাও তুমি কমপ্লেক্স নাম্বার ইউজ করে করতে পারবা। সো তুমি বুঝতেই পারতেছো যে অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বার খুব একটা না, মানে মেক সেন্স করে না, বাট এটার ইউজফুলনেসটা অনেক, মানে আমরা এটা দিয়ে অনেক কিছু করতে পারি। ঠিক আছে, সো আমাদের কমপ্লেক্স নাম্বার রিলেটেড ডিসকাশন এই পর্যন্তই ছিল। সো আই হোপ কারো এইটুক বুঝতে কোনো প্রবলেম হয় নাই। তোমাদের কারো যদি কোনো ধরনের কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। এনিওয়ান, কারো যদি যে কোনো টাইপের কোনো কোশ্চেন থাকে কলেজ লাইফ রিলেটেড বা যে কোনো টাইপের, তুমি কোশ্চেনটা জিজ্ঞেস করে দেখতে পারো। আর এখন আমি কিছু কথা বলবো, যেমন এখন আমি একটু বলতে চাচ্ছি যে আমি অ্যাকচুয়ালি জুলাইয়ের 1 থেকে একটা ব্যাচ স্টার্ট করতেছি। সো ওই ব্যাচটা সম্পর্কে একটু বলবো। ব্যাচটা হচ্ছে আমি উইকলি 2 ডেজ পড়াবো। ইচ ডে হচ্ছে 2 আওয়ার করে, 2 ডেজ, ইচ ডে 2 আওয়ার্স। অ্যান্ড এটাতে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড আইসিটি তিনটাই কভার করব। বাট আইসিটিটা এরকম না যে আমি প্রত্যেক উইকেই পড়াবো, এটা হচ্ছে মাঝে মাঝে অ্যান্ড এমনভাবে পড়াবো যাতে তোমার সিলেবাসটা ঠিক টাইমে শেষ হয়, মানে কলেজের সাথে সাথে যাতে তোমার সিলেবাসটা শেষ হয়। ওকে, অ্যান্ড আমি যদি কোর্স প্ল্যানটা একটু দেখাই, কোর্স প্ল্যানটা হচ্ছে এরকম। দেখো, আমরা জুলাই থেকে স্টার্ট করব। সো জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে আমাদের ফিজিক্স ফেজ 1 শেষ হবে। আর ফেজ 1-এ আমরা অ্যাকচুয়ালি কীভাবে পড়বো, আমার পড়ানোর স্টাইলটা একটু ডিফারেন্ট। আমরা অ্যাকচুয়ালি ফিজিক্স পড়বো ঠিক আছে, বাট তুমি দেখবা যে কলেজে ফিজিক্সে অনেক বেশি ক্যালকুলাস দরকার হয়, মানে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এগুলো ছাড়া অ্যাকচুয়ালি বোঝা যায় না। সো এর জন্য আমরা ম্যাথ তো আলাদাভাবে পড়বই, বাট আমরা ফিজিক্সের জন্য যে ম্যাথ লাগবে, যেমন ডিফারেন্সিয়েশন বেসিক্স, ইন্টিগ্রেশনের বেসিক, এগুলো দেখাবো। এগুলো ছাড়া অ্যাকচুয়ালি ফিজিক্সের স্টাডিগুলো একটু ডিফারেন্ট হয়ে যায়, একটু ডিফিকাল্ট হয়, বোঝা যায় না। সো আমি এগুলোর সাথে সাথে পড়াইতে থাকবো। অ্যান্ড ফিজিক্সে আমরা এই জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে এই 7টা চ্যাপ্টার কভার করব: ভেক্টর, ডায়নামিক্স, নিউটনিয়ান মেকানিক্স, ওয়ার্ক এনার্জি পাওয়ার, গ্র্যাভিটি, দেন আইডিয়াল গ্যাস, আর হচ্ছে সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার হুইচ ইজ থার্মোডাইনামিক্স। অ্যান্ড আমি গত বছরও একটা ব্যাচ পড়াইতাম এভাবে, মানে তোমাদের ইমিডিয়েট সিনিয়র যারা রাজুক অ্যান্ড এনডিসিআর, সো ওদের সিলেবাসও আমি এই একই প্রসেসে শেষ করছি। অ্যান্ড ওরা এখন সেকেন্ড ইয়ারে উঠছে, ওদের সেকেন্ড ইয়ারেরও অলমোস্ট হাফ সিলেবাস শেষ। অ্যান্ড নভেম্বরের মধ্যে ওদের সিলেবাস শেষ হয়ে যাবে। অ্যান্ড খুব ইফেক্টিভলি ওরা প্রত্যেকেই এখন খুব ভালো স্টুডেন্ট। ওকে, সো আমরা এই জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে এভাবে শেষ করব। অ্যান্ড আমাদের এই ব্যাচে, মানে আমার এই ব্যাচে এরকম কোনো টেন্ডেন্সি নাই যে তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে হবে বা কোর্স কমপ্লিট করতে হবে, কেননা আমি মনে করি যে এই টাইপের অ্যাকচুয়ালি পড়াশোনাটা ইফেক্টিভ না। আমরা যদি জাস্ট কোর্স সিলেবাস শেষ করার জন্য পড়াশোনা করি, এটা তোমাকে খুব বেশি দূর আগায় নিতে পারবে না। অনেক কোচিং সেন্টারে দেখবা 6 মাসে ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ করে দেবে বলতেছে, বাট তুমি অ্যাকচুয়ালি কতটুকু শিখবা সেটা তুমি ওইখানে পড়লেই বুঝতে পারবা। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি এখানে জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে এই কয়টা চ্যাপ্টার দেখব। অ্যান্ড দেন আমাদের ফেজ টুতে হচ্ছে জানুয়ারি থেকে মে নেক্সট ইয়ার, সেখানে আমরা থার্মোডাইনামিক্সের চ্যাপ্টারটা আবার পড়বো অ্যান্ড এই চ্যাপ্টারগুলো দেখব। আর এরপর আমরা ফিজিক্সের ফেজ 3 লাস্ট ওয়ান, এই কয়টা চ্যাপ্টার দেখব জুন টু নভেম্বর। সো তোমাদের এইচএসসি হচ্ছে 2022 এর এপ্রিলে, যদি আমি একদম অপটিমিস্টিক ওয়েতে বলি, যদি এখন যেহেতু অনেক একটা ক্রাইসিস চলতেছে, অবভিয়াসলি তোমাদের ব্যাচটাও পিছাবে, বাট যদি একদম ওয়ার্স্ট কেস সিনারিও চিন্তা করি বা একদম রেগুলারলিও চিন্তা করি, এপ্রিলে পরীক্ষা, বাট আমি তোমাদের নভেম্বরের মধ্যেই সেই সিলেবাসটা শেষ করে দিতে পারবো। অ্যান্ড খুব ইফেক্টিভলি, এমন না যে তাড়াহুড়া করবো বা কম পড়াবো, এরকম না। অ্যান্ড
এভাবে তোমার এরপর তোমার কাছে 5 মান্থস থাকবে এইচএসসির জন্য নিজেকে আলাদাভাবে প্রিপেয়ার করার জন্য। অ্যান্ড আমি প্রত্যেকটা চ্যাপ্টারের শেষেই মানে প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালোভাবে থিওরি পড়াবো, দেন ম্যাথ প্রবলেম করিয়ে দিব, দেন আমি আবার তোমাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে অনেকগুলো ম্যাথ প্রবলেম দিয়ে দিব। ওকে, সো তোমার ম্যাথ প্রবলেমের কোনো অভাব হবে না অ্যান্ড তুমি পড়াশোনার উপরে থাকবা আর কি। অ্যান্ড দেন আমরা যদি ম্যাথ সিলেবাসটা নিয়ে একটু ডিসকাস করি, সরি কেমিস্ট্রিতে অ্যাকচুয়ালি আমরা জুলাই টু ডিসেম্বরে এই 4টা চ্যাপ্টার দেখব। কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি বা পরিমাণগত রসায়ন, এই চ্যাপ্টারটা দেখব। এটা হচ্ছে তোমার 9-10-এর যে চ্যাপ্টার 6 ছিল সেটার মতো। দেন আমরা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি বা গুণগত রসায়ন দেখব। বা তুমি দেখবা কলেজ বা অন্যান্য কোচিংয়ে এই চ্যাপ্টারটা আগে পড়ায়, যেটা আমি কিছুটা ডিপ্রিসিয়েট করি, কারণ আগে এই চ্যাপ্টারটা পড়ানো উচিত। এটা বেশি বেসিক চ্যাপ্টার। আবার এটা বইতে সেকেন্ড পেপারে দেওয়া, এর জন্য অনেকে মনে করে এটা হয়তো সেকেন্ড ইয়ারে পড়তে হবে, বাট নো, এটা সবার ফার্স্টে পড়া উচিত। দেন এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি পড়বো, অ্যান্ড দেন ল্যাবরেটরি কেমিস্ট্রি পড়বো। এইটাই ম্যাক্সিমাম কলেজে এইটাই সিলেবাস থাকে, এর চেয়ে আরও কম থাকে। সো আমরা জুলাই টু ডিসেম্বর মানে তোমার হাফ ইয়ারলির আগে আগে এই কয়টা চ্যাপ্টার শেষ করব। দেন কেমিস্ট্রি ফেজ 2 তোমার ইয়ার ফাইনালের আগে আমরা জানুয়ারি টু মে এর মধ্যে এই 4টা চ্যাপ্টার শেষ করবো। অ্যান্ড এই 4টা চ্যাপ্টারই অনেক বড়। সো এইখানে আমাদের একটু ইফেক্টিভলি পড়াশোনা করতে হবে। অ্যান্ড বিশেষ করে এই চ্যাপ্টারটা আর এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন। আর আমি এখানে যা যা পড়াবো তোমার এই 3টা সাবজেক্ট বা 4টা সাবজেক্টের জন্য অ্যাকচুয়ালি আর কোথাও কোনো কোচিং করতে হবে না, কোনো স্কুলের স্যার, কলেজের স্যার বা কোনো ভাইয়ের কাছে পড়তে হবে না। অ্যান্ড তোমার অ্যাডমিশনের সময় তুমি দেখবা তোমার অ্যাকচুয়ালি কোথাও পড়তে হচ্ছে না। তুমি হ্যাঁ অবভিয়াসলি মডেল টেস্ট দিবা কোনো কোচিং সেন্টারে, বাট তোমার কারো কাছে গিয়ে পড়তে হবে না আর কি। কারণ আমি ফার্স্ট থেকেই তোমার অ্যাডমিশনের জন্য যা যা লাগবে সবই পড়িয়ে দেবো। ওকে, আর কেমিস্ট্রিতে এরপর ফেজ 3 আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসকেই 3টা ফেজে ডিভাইড করছি। অ্যান্ড দেন ফেজ 3 হচ্ছে জুন টু নভেম্বর, মানে তোমার টেস্ট পরীক্ষার আগে আগে। তখন আমরা অর্গানিক কেমিস্ট্রি, ইলেকট্রোকেমিস্ট্রি অ্যান্ড ইকোনমিক কেমিস্ট্রি পড়ে সিলেবাসটা শেষ করি। এটা ছিল আমাদের কেমিস্ট্রির প্ল্যান। অ্যান্ড ম্যাথের প্ল্যান এরপর একটু ওয়েট। আচ্ছা, ম্যাথের প্ল্যানটা হচ্ছে এরকম, এটাকে আমরা 3টা ফেজে ডিভাইড করছি। একটা হচ্ছে জুলাই টু ডিসেম্বর, সেখানে আমাদের পড়ার স্টাইলটা একটু ডিফারেন্ট হবে। ম্যাক্সিমাম কোচিং সেন্টার অ্যান্ড স্যাররা যেটা করে ম্যাট্রিক্স থেকে স্টার্ট করে, ট্রিগোনোমেট্রি থেকে স্টার্ট করে, বাট এটা অতটা ইফেক্টিভ না। এখানে আমরা যেটা করব, যেটা এনডিসিতে ফলো করা হয় যেইভাবে, আমি নিজে যেহেতু এনডিসিতে ছিলাম, সো আমি ওইভাবেই পড়াবো। এটা হচ্ছে আমি ট্রিগোনোমেট্রি প্যারালেলভাবে পড়াতে থাকবো। জুলাই টু ডিসেম্বরের মধ্যে তোমাদের ট্রিগোনোমেট্রি ফার্স্ট পার্টের অ্যান্ড সেকেন্ড পার্টের 3টা চ্যাপ্টার টোটাল 3টাই শেষ হবে। আর আমি প্রত্যেকটা ম্যাথই করাবো। অ্যান্ড সাথে সাথে আমরা স্ট্রেট লাইন, কমপ্লেক্স নাম্বার এই সিকোয়েন্সটা মেনটেন করে পড়াবো। স্ট্রেট লাইনের প্রথম 4টা এক্সারসাইজ, দেন আমরা কমপ্লেক্স নাম্বার পড়বো, দেন আবার স্ট্রেট লাইনের বাকি 2টা এক্সারসাইজ, দেন ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, ভেক্টর, পারমুটেশন, কম্বিনেশন অ্যান্ড সার্কেল। এই 7টা চ্যাপ্টার আমরা শেষ করব। দেন পরের ফেজ, যেটা তোমার ইয়ার ফাইনালের আগে, মে মাসের আগে, নেক্সট ইয়ার, এখানে আমরা কনিক, ফাংশন, পলিনোমিয়াল, বাইনোমিয়াল, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এই জিনিসগুলো পড়বো। সো মের মধ্যে তুমি অ্যাকচুয়ালি ক্যালকুলাস পুরোপুরি শিখে যাবা। ফিজিক্সের জন্য আমরা যে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন শিখবো, এটা থাকবে বেসিক, দ্যাট মিনস যেটা আমাদের ফিজিক্স পড়তে গেলে বা ফিজিক্সে সার্ভাইভ করতে গেলে লাগবে। আর এখানে আমরা অফিসিয়ালি ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশনটা পড়বো ম্যাথ বই থেকে। আর এখান থেকে আমরা ম্যাথ ফেজ 3তে যাচ্ছি, যেখানে আমরা অ্যাকচুয়ালি রিয়েল নাম্বার, লিনিয়ার প্রোগ্রামিং, স্ট্যাটিক্স, ডাইনামিক্স আর প্রবাবিলিটি বা সম্ভাবনা এটা নিয়ে পড়বো। ওকে, সো এটা হচ্ছে আমাদের কোর্স প্ল্যান। আমাদের প্রত্যেকটা সাবজেক্টই নভেম্বরের মধ্যে খুব ভালোভাবে শেষ হবে। তোমাদের আমি রেগুলার ক্লাস তো নিবই, পরীক্ষাও নিব, অ্যান্ড অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে, হোমওয়ার্ক দেওয়া থাকবে। আর কি কি বই কিনতে হবে সবই আমি বলে দিব, কোথা থেকে পড়বা। অ্যান্ড তোমার যখনই যে কোনো প্রবলেম হবে তুমি তো সাথে সাথে আমাকে জানাতে পারবাই, ফেসবুকে বা মোবাইলে যেভাবে হোক। আর আমরা এভাবে ভার্চুয়ালি ক্লাস নিব। তুমি বুঝতেই পারতেছো যে অ্যাকচুয়ালি অনলাইনে ক্লাস নেওয়াটা অনেক ইফেক্টিভ। তুমি ডিস্ট্র্যাক্টেড হও কম, তোমার কাছে মনে হয় যে আমি জাস্ট তোমাকেই পড়াচ্ছি পার্সোনালি। আরেকটা কথা হচ্ছে তোমার কোনো ডিস্টার্ব হয় না। আর এই প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা থাকে, সো তুমি যখন ইচ্ছা দেখতে পারবে। ওকে, তোমার যদি পরীক্ষার আগে মনে হয় যে ভাই আমি এটা ভুলে গেছি, তুমি চাইলেই ওই ভিডিওটা আবার দেখে নিতে পারবে। ওকে, আর আরেক, হ্যাঁ হ্যাঁ বলো।
শেষ পর্যন্ত হ্যাঁ, কারণ আমাদের আমি যে কয়টা গার্ডিয়ানের সাথেই কথা বলছি, আমরা অ্যাকচুয়ালি ইভেন আফটার দ্য লকডাউন আমরা ভার্চুয়ালি ক্লাস নিব। মানে এটা হচ্ছে আপাতত ডিসিশন, বাট এরপরে কী হবে তারপর আমি তো শিওর না, বাট আমি ভার্চুয়ালি এটা রাখার ট্রাই করবো। কারণ অ্যাকচুয়ালি বাসায় এসে যদি ক্লাস করতে চাও সেটা একটু ঝামেলার, কারণ এই সামনাসামনি ক্লাসটা এত ইফেক্টিভ হয় না, এত সুন্দর করে প্রেজেন্ট করা যায় না এত কালার ইউজ করে বা এত ইফেক্টিভলি। আর আরেকটা কথা হচ্ছে সামনাসামনি ক্লাসে তোমার টাইম এনার্জি দুইটাই লস, তুমি অনেক কোচিংয়ে দৌড়াবা, সো অনেক ঝামেলা হবে, টায়ার্ড থাকবা। আর আরেকটা কথা হচ্ছে তুমি অনেক ডিস্ট্র্যাক্টেড হবা। সামনাসামনি কোচিংয়ে দেখবা যে তোমার আশেপাশে ফ্রেন্ডরা কথা বলতেছে, তুমি ঠিক মতো তুলতে পারতেছো না। আর সবচেয়ে বড় কথা হলো ক্লাস রেকর্ডেড থাকতেছে না। তুমি পরীক্ষার আগে যদি ভুলে যাও তাহলে কিন্তু তুমি পরবর্তীতে এটা আর পাবা না। সো এর জন্যই আমরা ভার্চুয়ালি ক্লাস নেব, বুঝতে পারছো? আচ্ছা, আর কারো যদি কোনো ধরনের কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আর আমাদের এইটা হচ্ছে কোর্স প্ল্যান। আর আইসিটি এর ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি চ্যাপ্টার 2 থেকে 6 পর্যন্ত পড়াবো, সরি চ্যাপ্টার 3 থেকে 6। ফার্স্টের 2টা চ্যাপ্টার আমি পড়াবো না, কারণ ওইগুলো রিডিং পড়ার মতো চ্যাপ্টার। সো যেহেতু আমাদের মাত্র 4টা চ্যাপ্টার, এটা আমরা ইজিলি, যেহেতু আমাদের 2 ইয়ার্স টাইম আছে বা 1.5 বছর টাইম আছে, আমরা 1.5 বছর ইজিলি প্রত্যেক মাসে যদি একবার করে দেখি ইজিলি শেষ করা যাবে। ওকে, আর আমার ব্যাপারে যদি বলি, আমি হচ্ছি আমার নাম হচ্ছে মেহবুবুল হাসান আল কাভি। আমি বুয়েট অ্যাডমিশন টেস্টে আমার পজিশন ছিল 8। আমি 18 সালে পরীক্ষা দিয়েছিলাম, এইচএসসি 18 ব্যাচ। আর আমার এসএসসি ছিল রাজুক কলেজ থেকে, রাজুক এসএসসি 16। আমি বিএমএমএসে ছিলাম। আর এনডিসিতে আমার মেরিট পজিশন ছিল হচ্ছে 7th। এনডিসিতে আমার টেস্টে মেরিট পজিশন ছিল 7। আর রাজুকে আমার পজিশন ছিল 2nd 3rd এরকম। আর বুয়েট অ্যাডমিশন টেস্টে আমি 8th হয়েছিলাম। আর এখন কারেন্টলি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছি। আর আমি এমনিতে উদ্ভাসের যত বই আছে, তোমরা যারা এসএসসিতে উদ্ভাসে মডেল টেস্ট দিছো বা ফিউচারে ইঞ্জিনিয়ারিং রিলেটেড যত বই কিনবা, কোশ্চেন ব্যাংক কিনবা, এগুলো অ্যাকচুয়ালি আমার লেখা। তুমি ওই বইগুলোতে আমার নাম দেখতে পারবা। আর আমার অন্যান্য জায়গায় যে পজিশন ছিল, আমি আইইউটিতে 4th হয়েছিলাম, দেন সাস্ট এ ইউনিটে ফার্স্ট হয়েছিলাম, ডিইউতে 136। এমআইএসটিতে অ্যাকচুয়ালি আমার পজিশন দেয় নাই। আর মেডিকেলও আমি ফরিদপুর গভর্নমেন্ট মেডিকেলে টিকছিলাম। আর এছাড়া এমনিতে আমার যদি হবি জিজ্ঞেস করো, আমি হচ্ছে যেহেতু সিএসসি নিয়ে পড়ি, আমি কম্পিটিটিভ প্রোগ্রামার। আর হচ্ছে আমি অ্যান্ড্রয়েড অ্যাপ আর গেম বানাই, এটাই। আর এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার। তোমাদের কারো যদি কোনো ধরনের কোয়েরিজ থাকে বা কোনো ধরনের কোশ্চেন থাকে, কন্ট্যাক্ট করা লাগে, তুমি এই নাম্বারটাতে যে কোনো সময় কল দিতে পারো। আর ফেসবুকে আমার আইডি নেম হচ্ছে এটা লিখে সার্চ দিলেই পাবা, ইংলিশটা লিখে সার্চ দিলেই পাবা। আর আমাদের এই ব্যাচটা জুলাইয়ের 1 তারিখ থেকে স্টার্ট হবে। আর তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, তোমরা আমাকে 25 তারিখের মধ্যে ফেসবুকে বা মোবাইলে একটু আমাকে যদি জানিয়ে দাও, আমার জন্য ভালো হয়। ওকে, আর ফার্দার কোনো ডিটেলসের জন্য তুমি ফোনে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, আর আমাদের আগের ব্যাচটাও, আমি আগে তোমাদের যে ইমিডিয়েট সিনিয়র ব্যাচটা, তাদেরকে এভাবেই পড়াইছি। তারাও, তুমি তাদের সাথেও যোগাযোগ করে দেখতে পারো, ওরা রাজুকেই পড়ে। সো আর এনডিসিতেও পড়ে। সো ওরাও অ্যাকচুয়ালি এইভাবেই সিলেবাসটা শেষ করছে। ওকে, সো অনেকের ভয় আছে যে কীভাবে সিলেবাস শেষ হবে, এটা নিয়ে টেনশন তোমার না, এটা আমার টেনশন। অ্যান্ড এটা আমি ইফেক্টিভলি শেষ করবো, কারণ আমার এক্সপিরিয়েন্স আছে। ওকে, সো আমরা জুলাইয়ের 1 তারিখ থেকে স্টার্ট করবো। অ্যান্ড তুমি তো দেখছোই আমি কীভাবে ডিটেলসে পড়াই। সো তাড়াহুড়া থাকবে না, তোমার উপর কোনো প্রেশারও পড়বে না। তুমি জাস্ট যদি রেগুলারলি পড়াশোনা করো তাহলেই তোমার জন্য হয়ে যাবে। আর কারো যদি টার্গেট ইঞ্জিনিয়ারিং হয়, তাহলে তোমার একবারই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনটাও এখানেই কভার হয়ে যাবে, এটা আমি অ্যাসিওর করতে পারি। ওকে, আর আমি হচ্ছে কারেন্টলি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, আমার ডিপার্টমেন্টে ফার্স্ট বয়। আমার সিজিপিএ হচ্ছে 4/4, মানে এটা হচ্ছে আমার ডিপার্টমেন্টে হাইয়েস্ট রেজাল্ট আর কি, 4/4। ওকে, সো এটাই ছিল আমার ব্যাপারে ইনফরমেশন। তোমাদের কারো যদি কোনো ধরনের কোয়েরিজ থাকে বা কন্ট্যাক্ট করতে হয়, তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো ফেসবুকে আর মেসেঞ্জারে। ওকে ওকে, সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর তোমরা যারা কন্টিনিউ করতে চাও জুলাইয়ের 1 তারিখ থেকে, তুমি কাইন্ডলি একটু ফোনে অথবা আমাকে ফেসবুকে জানিয়ে দিও, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।